শীতের সকাল, সালোয়ার কামিজ পরে রাস্তার মধ্যে একটি মেয়েকে দৌড়ে আসতে দেখা যায়। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে ভয় পেয়ে এভাবে দৌড়াচ্ছে। রাস্তার অনেক ছেলে তাকে দেখে নিজের বাইক আস্তে করে দেয় এবং তারা তাকেই দেখতে থাকে। মেয়েটির নাম অন্তরা। পোশাক আশাক সাধারণ হলেও দেখতে একেবারে পরীর মতো। দুধের মতো গায়ের রং, সোনালি চুল, নীল চোখ, একেবারে অপূর্ব সুন্দরী। তাই কেউ তার দিক থেকে নজর ফেরাতে পারছিল না। কিছুক্ষণ এভাবে দৌড়ে সে বাড়িতে এসে পৌঁছায় এবং হাঁপাতে থাকে। তখন তার মাসি শর্মিষ্ঠা দেবী বলেন, কি হলো অন্তরা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর এত দেরি হলো কেন তোর? আমি যদি মাসিকে সত্যি কথাটা বলে দিই তাহলে মাসি আবার আমাকে পিটুনি দেবে। না, এখন সত্যি কথা বলা যাবে না। কি হলো, উত্তরটা দিবি তো? এভাবে চুপ করে আছিস কেন? আসলে মাসি। আচ্ছা আচ্ছা থাক, তুই এবার তাড়াতাড়ি যা, সব কাজ পড়ে রয়েছে। এখনো রান্না চাপেনি, কখন খাবারটা হবে আর কখন তোর মেশো খেয়ে অফিসে যাবে শুনি? অন্তরা তার মাসি শর্মিষ্ঠা দেবী এবং মেসোমশাই মৃণাল বাবুর সঙ্গে একটি ছোট্ট পাহাড়ি শহরে বাস করত। তার বাবা একজন বড় বিজনেসম্যান ছিল, কিন্তু তার সত্ত্বেও তাদের চিকিৎসা ভালোভাবে হয় না। অন্তরা যখন অনেক ছোট, তার বাবা মা দুজনেই অসুখে মারা যায়। তারপর থেকে সে তার মাসি এবং মেসোর কাছেই তাদের বাড়িতে বসবাস করে। মাসি এবং মেসোর কোনো সন্তান না থাকার কারণে তারা অন্তরাকে নিজেদের কাছেই রেখে দেয়। কিন্তু বাবা মার ভালোবাসা কখনোই সে পায়নি। যদিও তার মেসো তার প্রতি অনেকটাই সহানুভূতিশীল ছিল, কিন্তু মাসি তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। অন্তরা বাড়ির সমস্ত কাজ করতে করতে মনে মনে বলে, কাল থেকে প্রজেক্ট দেওয়া শুরু হয়ে যাবে। আমি কখন সবকিছু শেষ করব? এবছর মিড টার্মে আমার রেজাল্ট রেহানের থেকেও খারাপ হয়েছে। এবারেও ও টপ করেছিল, কিন্তু ফাইনালে আর এরকম করতে দেওয়া যাবে না। আমাকে ভালো করে পড়তেই হবে। অন্তরা সারাদিন বাড়ির কাজ করত এবং রাত জেগে পড়াশোনা করত। পরের দিন অন্তরা কলেজে যায়। সালোয়ার কামিজ পরা সাদাসিধে মেয়েটিকে কলেজের বেশিরভাগ ছেলেই পছন্দ করত, কিন্তু অন্তরা পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতো না। তার প্রিয় বান্ধবী শিউলি আজকে সারাদিন শিউলির সঙ্গেই সময় কাটাতো। ক্যান্টিনে বসে শিউলি অন্তরাকে বলে, অন্তরা, কলেজের বেশিরভাগ ছেলে তোকে প্রপোজ করেছে, কিন্তু তুই কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি। এটা কিন্তু ঠিক না। আরে আমাদের মতো ছেলেমেয়েরা কলেজে একটু প্রেম করবে না তো কি করবে? আর তোর কাছে তো এখনো অনেকগুলো অপশন রয়েছে, তুই যাকে হোক নিজের রূপের জালে ফাঁসাতে পারিস। আর ছেলেরা তো এমনিতেই তোর জালে ফেসে আছে। দেখ শিউলি, আমার এসব একদম ভালো লাগে না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমার স্বপ্ন একজন ভালো ডাক্তার হওয়ার। মেডিকেল লাইনের পড়াশোনা এমনিতেই অনেক কঠিন। এত পয়সা খরচ করে আমি পড়াশোনা করছি, আমি এই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না। আমি জানি আঙ্কেল আন্টি বিনা চিকিৎসায় মারা গেছে বলে তুই সারা জীবন এই আফসোস করিস, আর সেজন্যই তুই ভালো ডাক্তার হতে চাস। কিন্তু একটা কথা ভাবতো, তুই যদি একটা ছেলের সাথে বন্ধুত্ব করিস তাহলে ওরা তো তোকে হেল্প করতে পারে নাকি? শোন, কোনো ছেলের হেল্প আমার লাগবে না। আমাদের কলেজের টিচাররা যথেষ্ট এফিসিয়েন্ট, আর আমি নিজেই নিজের হেল্প করতে পারি। চল, অনেক বকবক করেছিস, এবার ক্লাসে যাই। এই মেয়েটার যে কি হবে না সত্যি। সুযোগগুলো এভাবে হাতছাড়া করছিস কিন্তু তুই। আরে ওসব সুযোগ আমার লাগবে না, চল এবার। শিউলি এবং অন্তরা ক্লাসের দিকে এগোচ্ছিল। এমন সময় শিশির নামে একটি ছেলে সেখানে আসে আর বলে, হ্যালো অন্তরা, ওয়েট ওয়েট, তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমার কাছে বেশি সময় নেই। অন্তরা, তুমি কি প্রভাত স্যারের নোটটা আমায় দেবে? আসলে আমার জ্বর হয়েছিল তো, তাই জন্য আমি কয়েকদিন আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কলেজ শেষ হয়ে গেলে জেরক্স সেন্টারে পৌঁছে যাবে, তুমি ওখান থেকে নিয়ে নিও। তুমি আমাকে কয়েকটা প্রজেক্ট বোঝাতে একটু হেল্প করবে? তুমি তো জানো আমি তো তোমার মতো বুদ্ধিমান না, আমার তো ক্লাসগুলো মিস হয়ে গেছে, আমি কিছুই বুঝতেও পারছি না। এবার শিশিরের কথায় অন্তরা একটু রেগে যায় এবং বলে, সেগুলো ক্লাস কামাই করার আগে ভাবা উচিত ছিল। আর আমার তো মনে হয় না তোমার শরীর অসুস্থ ছিল বলে, দেখে তো বেশ ফিটফাট বলেই মনে হচ্ছে। যাই হোক, নোট আমি তোমাকে দিয়ে দেব। প্রজেক্ট বুঝতে হলে তুমি স্যার বা ম্যামের কাছে যাও, আমার কাছে এত সময় নেই। এই বলে অন্তরা সেখান থেকে চলে আসে। শিশির একা দাঁড়িয়ে থেকে যায়। কিছুক্ষণ পর তার বন্ধু এসে তাকে বলে, কি ব্যাপার শিশির, তুই তো বলেছিলিস তুই আজ অন্তরার সাথে বন্ধুত্ব করেই ছাড়বি। দেখ অন্তরা আমার এমনিতেই বন্ধু, নতুন করে বন্ধু করার আবার কি আছে? আসলে ও পড়াশোনা করতে একটু ব্যস্ত থাকে তো, তাই জন্য আমাকে সময় দিতে পারে না। আমি ওসব কিছু মাইন্ড করি না, চল ক্যান্টিনে গিয়ে একটু কফি খেয়ে আসি। শহরের সব থেকে ধনী ব্যবসায়ী অনিমেষ চ্যাটার্জির ছেলে দেব কোটিপতি বাপের একমাত্র ছেলে।
সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা এবং হট্টগোল এসব করেই তার দিন কাটতো। একদিকে তার সম্পত্তি এবং প্রতিপত্তির অভাব ছিল না, অন্যদিকে দেখতে শুনতেও সে খুবই সুন্দর ছিল। এই দুই মিলিয়ে তার মধ্যে অহংকার প্রচুর ছিল। দুদিন ছাড়া সে বন্ধুদের সাথে বেড়াতে বেরিয়ে পড়তো এবং সপ্তাহ মাস কাটিয়ে বাড়ি ফিরতো। বাড়ির সবাই একটু রাগারাগি করলেও তাকে কেউ সেরকম চাপ দিত না, এজন্য সেও দিনকে দিন বিগড়ে যায়। এমনই একদিন দেবের বন্ধু পঙ্কজ তাকে বলে, দেব শুনেছিস, এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা বড় পাহাড়ি শহর আছে। তার আশেপাশে কতগুলো ভিউ পয়েন্ট আছে। রাত্রে বেশ জমিয়ে পার্টি হবে। চল সবাই মিলে কয়েকদিন ওখান থেকে বেরিয়ে আসি। আরে আই হ্যাভ নো প্রবলেম, একদিন প্ল্যান করে সবাই বেরিয়ে পড়বো। টকি আর বিকিকেও বলে নেব, কি বলিস? যেমন কথা তেমন প্ল্যান। দেব এবং তার 3 বন্ধু খাবার দাবার বিয়ার এসব কিছু নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। এদিকে অন্তরা সকাল সকাল বই খাতা নিয়ে পড়তে বসেছিল। ঠিক তখনই তার মাসি তার কাছে আসে আর বলে, অন্তরা, এখন এসব রাখ, তোর মেসের ফোন এসেছিল। আজ বিকালে বাড়িতে অনেক গেস্ট আসবে। চট করে একবার বাজার থেকে কিছু স্ন্যাক্স আর টাটকা কিছু মাছ কিনে আনতো। সন্ধ্যাবেলা খাবার দাবারটা তৈরি করতে হবে, এখন না গেলে ভালো মাছ পাবি না। মাসির কথা শুনে অন্তরা মনে মনে ভাবে, এ বাবা, এমনিতেই তো এত দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে কলেজে ঠিক সময় পৌঁছাতেই পারবো না। মাসি, তারা যদি থাকে তাহলে আমি স্কুটিটা নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যা, কিন্তু সাবধানে। আগের বারের মতো অ্যাক্সিডেন্ট করে ফিরে আসিস না যেন। এমনিতেই তোর জন্য স্কুটির পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। না না, আমি ভালোভাবেই ফিরে আসবো। এরপর অন্তরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার স্কুটি বন্ধ হয়ে যায়। এরপর সে স্কুটি ঠেলে ঠেলে একটি গ্যারেজের কাছে নিয়ে যায় এবং গ্যারেজ মালিককে বলে, দাদা, স্কুটিটা খারাপ হয়ে গেছে, একটু চেক করে দেখুন তো, আর একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, আমার একটু তাড়া আছে। বলুন। আরে এখানে তো একটু প্রবলেম আছে, আপনি 2 মিনিট বসুন, আমি গোডাউন থেকে এক্ষুনি যন্ত্রপাতি নিয়ে আসছি। এই বলে গ্যারেজ মালিক গোডাউনে চলে যায়। ঠিক তখনই দেবের গাড়ি সেখানে এসে দাঁড়ায়। গাড়িতে বসে থাকা দেব বলে, বেরোনোর আগে তোর গাড়িটা ভালো করে চেক করলি না? এইভাবে মাঝ রাস্তায় থেমে গাড়িটা খারাপ করে গেল। এই লোকাল গ্যারেজে আমার দামি ব্র্যান্ডেড কার, তা ঠিকভাবে সরাতে পারবে তো? এরপর তারা গ্যারেজের কাছে অন্তরাকে বসে থাকতে দেখে। দেব এগিয়ে এসে তাকে বলে, এই যে আপনাকে বলছি, আপনি একটু আমার গাড়িটা দেখে সরিয়ে দেবেন। আপনারা একটু ওয়েট করুন, আমি তো হোয়াট আর ইউ ডুইং মিনিং? আপনি কি বলতে চাইছেন? আপনি তো এমনিতে বসেই আছেন। আমি বসে আছি তাতে আপনার কি? আমি কি আপনার জায়গায় বসে আছি নাকি? আরে বাবা, সাধারণ একটা গ্যারেজ চালাচ্ছেন, তার উপরে আমার অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রীর মেয়ে। দেখুন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন, ভদ্রভাবে কথা বলুন। আরে আরে, আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না, এইসব ভদ্রতা নিজের পকেটে রাখুন। আমি চাইলে না এরকম 10টা গ্যারেজ এখানে বানিয়ে দিতে পারি। শুনুন, তাহলে সেই গ্যারেজগুলোকে না সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ান, এখানে কি করতে এসেছেন? এভাবেই অন্তরা এবং দেবের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যায়। এমন সময় গ্যারেজের মালিক সেখানে আসে আর বলে, আরে দাদা, আপনারা ভুল বুঝছেন, উনি হলেন কাস্টমার। এই নিন ম্যাডাম, আপনার স্কুটি ঠিক হয়ে গেছে, এবার আপনি এটাকে চালিয়ে দেখতে পারেন। স্কুটি নিয়ে অন্তরা বিরক্ত মুখে উঠে সেখান থেকে চলে আসে। সে ঘুরে ঘুরে দেবকে রাগি চোখে দেখছিল। এমন সময় পঙ্কজ বলে, আরে বাপরে বাপ, মেয়েটা কি ভাবলো দেখলি? তুই শুধু শুধু কথাগুলো শোনাতে গেলি, ও তো তোকেই ঘুরে ঘুরে দেখছিল, আমাদের তো ঘুরে তাকাচ্ছিলই না। দেখছিল তো কি, কে আমি ভয় পাই নাকি? যাই বলিস বন্ধু, মেয়েটা কিন্তু দেখতে দারুণ আছে, একেবারে ফাটাফাটি। বডি না হাতি, পুরো একদম সালোয়ার কামিজ পরা কাকিমা, এমন অ্যাটিটিউড দেখেছে যেন কোথায়কারের কে। ধুর। এটাই ছিল দেব এবং অন্তরার প্রথম সাক্ষাৎ। বাড়ি ফিরে এসে অন্তরার আর কলেজে যাওয়া হয় না। সারাদিন গেস্টদের জন্য রান্না বান্না করে। সন্ধ্যাবেলা মৃণাল বাবুর বন্ধুরা সেখানে আসে। মৃণাল বাবুর বন্ধু শর্মিষ্ঠা দেবী তাদের সঙ্গে আড্ডা, গল্পগুজব ইত্যাদি করেন। অন্তরা কিছুক্ষণ পর সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। খাবার খেতে খেতে মৃণাল বাবুর অজিত নামক এক বন্ধু বারবার অন্তরাকে দেখছিল। অন্তরা বিষয়টি লক্ষ্য করে এবং তার এই বাবার বয়সী লোকের অদ্ভুত চাউনি একেবারেই পছন্দ হয় না। কিছুক্ষণ পর অজিত বাবু মৃণাল বাবুকে অন্তরার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মৃণাল বাবু বলেন, কে অন্তরা? ও তো আমাদেরই মেয়ে,
আমার ওয়াইফ তার বোনের মেয়ে। ছোটবেলায় ওর বাবা মা মারা গিয়েছে। কোন থেকে আমাদের কাছেই মানুষ, খুব ব্রিলিয়ান্ট মেয়ে। অজিতবাবু বাড়ি ফেরার সময় মৃণাল বাবুকে আড়ালে ডেকে অন্তরাকে বিয়ে করার প্রস্তাব দেন, যেটা শুনে মৃণাল বাবু প্রচন্ড রেগে যান এবং অজিতবাবুকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলেন এবং রাতে ঘুমাতে গিয়ে বিছানায় বসে বসে চিন্তা করেন, আমি অজিতকে বাড়ি থেকে তাড়িয়ে তো দিলাম, কিন্তু ও এত সহজে হার মানার মানুষ না। টাকা পয়সার জোরেতে ও আমাদের না আবার ক্ষতি করে বসে। আমার তো অন্তরের জন্য খুব চিন্তাও হচ্ছে। বাচ্চা মেয়েটা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, না জানি ওর ভাগ্যে কি লেখা আছে। এমন সময় শর্মিষ্ঠা দেবী সেখানে আসেন আর বলেন, কি ব্যাপার, তুমি এভাবে বসে বসে কি চিন্তা করছো? অন্তরের জন্য খুব খারাপ লাগছে, ওকে নিয়েই চিন্তা হচ্ছে। ওর আবার কি হলো? ভালোই তো আছে। বাবা মা ওকে আমাদের ঘাড়ে দিয়ে নিশ্চিন্তে স্বর্গে গিয়ে বসে রয়েছে, আর ও আমাদের হোটেলে বেশ আরাম করে জীবনযাপন করছে। ওকে নিয়ে চিন্তার কিছুই নেই। নাও, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও। সত্যি তুমি মাসি হয়ে এরকম চিন্তা ভাবনা রাখো? বাইরের কেউ হলে কি হতো জানি না, আরো তুমি ওসব কিছু বুঝবে না। এভাবে মৃণাল বাবু বিছানায় শুয়ে পড়েন। এদিকে দেবের বাবা মা তার উপরে প্রচন্ড রেগেছিলেন এবং অনিমেষ বাবু বলেন, আমার তো মাথায় আসছে না, আমি গতকাল এত করে বললাম মিটিং এ থাকবি, তুই কিনা বন্ধুর সঙ্গে বেড়াতে চলে গেলি। কালকে সকলে যে তোকে কত খুঁজছিল, তোর জন্য আমার মাথা প্রতিবারে এইভাবে হ্যাট হয়। বাবা, আমি তোমাকে কতবার বলেছি তোমার এই বোরিং মিটিং আমার একেবারে ভালো লাগে না। আমার বন্ধুরাও কেউ এখনো বিজনেসে নাবেনি। আমি এখন বন্ধুদের সঙ্গে ঘুরবো না, তাহলে কি করব? তোর বন্ধুগুলো সব হয়েছে বাউন্ডুলে, আর তুইও ওদের মতো হবি নাকি? আরে তোর মতো বয়সে আমরা 4টে বিজনেস দেখাশোনা করতাম, আর তুই কিনা বাবা সবকিছু বানানো পেয়েও তাও এইভাবে সময় নষ্ট করছিস। আমি আর ওসব কিছু শুনতে চাই না, তোকে আজকের মিটিং এ আসতেই হবে। তাছাড়া একটা কলেজে ফাংশনও আছে, ওখানে আমাকে চিফ গেস্ট হিসাবে ডেকেছে, আর তুইও আমার সঙ্গে যাবি। এই বলে অনিমেষ বাবু সেখান থেকে চলে যায়। তখন দেব তার মাকে বলে, মা, তুমি বাবাকে একটু বোঝাও না, কেন আমার উপর এত জোর জুলুম চালাই? আমি তো বললাম আমাকে আর 5 বছর সময় দাও, তারপর আমি ভেবে দেখবো। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। দিনকে দিন তুই যা শুরু করেছিস, তাতে করে আমি আর পাচ্ছি না। এবার নিজের ভবিষ্যৎ না গুছিয়ে নিলে পরে কিন্তু কাউকে দোষ দিতে পারবি না। তাই বাবা যা বলছে চুপচাপ শোন, না হলে কিন্তু বাবার রাগ তুই জানিস। শেষে এমন কিছু না করে বসে যার ফলে তোকে পথে বসতে হয়। এভাবেই মঞ্জু দেবী তার ছেলেকে সতর্ক করেন। বাধ্য হয়ে দেব তার বাবার কথাতে রাজি হয়ে যায়। ওদিকে কলেজের জন্য তৈরি হয়ে অন্তরা তার মাসির কাছে আসে আর বলে, মাসি, বাড়ির সমস্ত কাজ আমি করে ফেলেছি, শুধু রাতের রান্নাটুকু বাকি। সন্ধ্যাবেলা এসে আমি রান্নাবান্না সব করে নেব। সন্ধ্যাবেলা এসে মানে? আজকে তুই দুপুরের মধ্যে ফিরবি না? এত দেরি হবে কেন তোর? আসলে মাসি, আজ কলেজ শেষে অ্যানুয়াল ফাংশন শুরু হবে। তুমি তো জানো আমি ফাংশনের পার্ট নিয়েছি, তাই ফিরতে একটু দেরি হবে। তোকে আমরা লেখাপড়া শেখাচ্ছি, এটা তোর জন্য কি যথেষ্ট নয় নাকি যে তুই আবার ফাংশন টাংশন করছিস? আরে এসব করে কি হবে শুনি? শুধু শুধু সময় নষ্ট। কলেজ শেষ হয়ে গেলে চুপচাপ বাড়ি ফিরে আসবি, না হলে তো লেখাপড়া নিয়ে আমাকে আবার চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এভাবে অন্তরা চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে। কলেজে এসে ক্লাস করার পর অনুষ্ঠান শুরু হয়। সে তার বান্ধবীদের কাছে অনুরোধ করে যে সে বাড়ি ফিরে যাবে, কিন্তু কেউই তার অনুরোধ রাখে না এবং তাকে জোর করে স্টেজে তুলে দেয়। অন্তরা খুব সুন্দর নাচতো। মিউজিক চলা শুরু হলে মিউজিকের তালে তালে সে তার প্রতিভা দেখাতে শুরু করে। এদিকে গেস্টের মধ্যে অনিমেষ বাবু এবং দেব মঞ্চের একেবারে সামনে বসেছিলেন। অন্তরার নাচ দেখে সব দর্শকরা মুগ্ধ হয়ে যায় এবং দেব মনে মনে বলে, আরে এটা হলো তো সেই মেয়েটা যার সঙ্গে আমার গ্যারেজে দেখা হয়েছিল। এখন তো একে বেশ সুন্দর দেখাচ্ছে, আর পারফিউমটাও তো খুব সুন্দর। একটু আন্টি টাইপের হলেও মেয়েটার ট্যালেন্ট আছে। অনুষ্ঠান শেষে অনিমেষ বাবু কলেজের চ্যারিটিতে টাকা ডোনেট করেন। চারপাশের ছেলে মেয়ে অনিমেষ বাবু এবং দেবকে ঘিরে দাঁড়িয়েছিল। পাশ থেকে অন্তরা দেবকে দেখে মনে মনে বলে, আরে এইটা তো সেই অহংকারী ছেলেটা না? ও এখানে কি করছে? বাবার পয়সাতে ফ্রিতে ফ্রেম পাচ্ছে, তাই নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে করেছে। একা থাকলে না কথা শুনি ওর পেটের ভাত হজম করিয়ে দিতাম, কিন্তু এখন এত লোকের সামনে যাওয়াটা ঠিক হবে না। এমন সময় শিউলি সেখানে আসে আর বলে, এই অন্তরা, দেখ না ছেলেটা কত হ্যান্ডসাম, আর ওর বাবা কোটিপতি বিজনেসম্যান, আমাদের কলেজে গেস্ট হিসেবে এসেছে। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, এতে এত খুশির কি আছে? কলেজের গেস্ট হিসেবে এসেছে, তোর বাড়ির গেস্ট না। আরে বাবা, ছেলেটাকে দেখে তোর কিছু মনে হচ্ছে না?
এত হ্যান্ডসাম ছেলে আমাদের কলেজে একটাও নেই। এই শোন, শুধু রূপ দেখে না এভাবে কাউকে এত ভালো বলে দেওয়া উচিত না। এমন অনেকে আছে যাদের মুখ ভালো হলেও মনের মধ্যে শুধু অহংকার, রাগ আর হিংসাতে ভর্তি থাকে। এসব মানুষরা না খুব ডেঞ্জার হয়, এদের থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, তুই এসব কি বলছিস বলতো? তুই কি এই ছেলেটার সঙ্গে আগে কখনো কথা বলেছিস? শুধু শুধু তার ব্যাপারে এভাবে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। চল না, আমরা গিয়ে একটু দেখা করে আসি। না না না, আমার দরকার নেই। তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই গিয়ে দেখা কর। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। জানি না মাসি এখন কিভাবে রিয়াক্ট করবে। এসব ভাবতে ভাবতে অন্তরা সেখান থেকে চলে আসে। সন্ধে হয়ে যায়। সে স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ মাঝ রাস্তায় অজিত বাবু তার পথ আটকে দাঁড়ান। অন্তরা একটু চমকে গিয়ে বলেন, আরে আঙ্কেল, আপনি আপনি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে আঙ্কেল বলবে না, তোমার বন্ধুর মতো। ইনফ্যাক্ট আমার প্ল্যানে অন্য কিছু আছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবে, শুধু একটু অপেক্ষা করো। আর শোনো, কলেজ শেষ হয়ে গেলে কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করবে না, চুপচাপ বাড়ি চলে যাবি। আশ্চর্য ব্যাপার তো, আপনি কি আবার গার্জেন নাকি যে আমাকে এসব ইনস্ট্রাকশন দিচ্ছেন? আপনার সমস্যাটা কি? তুমি তো দেখছি সোজা কথা সোজা করে বোঝো না। তাহলে শোনো, তোমার কলেজ শেষ হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। আর যে কদিন কলেজে আছো তুমি খুব সাবধানে থাকবে, উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবে না। আপনার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? এসব কথা আপনি আমাকে বলছেন কেন? অন্তরা এভাবে বললে অজিত বাবু তার দিকে এগিয়ে যান। অন্তরা ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে কি করে সেখান থেকে বেরিয়ে আসবে সেই চিন্তা করতে থাকে আর বলে, দেখুন আপনি প্লিজ আমাকে এখন বাড়ি যেতে দিন। অনেক দেরি হয়ে গেছে, মাসি খুব রাগ করবে। সাবধানে বাড়ি যাও। আমি যা বলছি সব মাথায় রেখো, বেশি চালাকি করলে ফাঁদে পড়ে যাবে। অন্তরা কোনোভাবে নিজেকে সেখান থেকে বের করে আনে এবং হাঁপ ছেড়ে বাঁচে। বাড়িতে বসে বসে শর্মিষ্ঠা দেবী অন্তরার অপেক্ষা করেন এবং তার উপর প্রচন্ড বিরক্ত হন। দেখলে তো এই মেয়েটা পড়াশোনার নাম করে কিভাবে আমাদেরকে ফাঁকি দিচ্ছে। একে যত ছাড় দেওয়া হয় ও তত মাথায় উঠে পড়ে। এর পড়াটা ছাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি তো বুঝতেই পারছি না, সব সময় তোমার কথাবার্তা ঘুরে ফিরে পড়াশোনার দিকে আটকে যাই কেন? মেয়েটার বয়সই বা কত হয়েছে? মাত্র 16 বছর। এখন পড়াশোনা করবে না তো তাহলে কখন করবে? ওর স্বপ্ন ডাক্তার হওয়ার, ওর জন্যই তো অত পরিশ্রম করছে। আর তুমি ওর পরিশ্রমের জন্য তুমি একটু ওকে সাপোর্টও করতে পারবে না? তোমাকে দেখে কি মনে হয় জানো, যেন তুমি ওর নিজের বাবা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমার মতো মাসি যদি সবার থাকে না, তাহলে এই প্রবাদটা আজকে বের হতো না। ঠিক এমন সময় অন্তরা সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে শর্মিষ্ঠা দেবী বলেন, এই যে কটা বাজে দেখেছিস? এই এখন তোর বাড়ি ফেরার সময় হলো। আমি তোকে বলেছিলাম না দুপুরের মধ্যে বাড়ি ফিরবি? মাসি আসলে ফাংশনে। আজকের পর থেকে তুই যদি কলেজে যাস তাহলে আমি তোর বই খাতা সব পুড়িয়ে দেব। তোর পড়াশোনা বন্ধ আজ থেকে। এক তো তোর বাবা মা আমাকে দায়িত্ব দিয়ে আরাম করে উপরে গিয়ে বসে আছে, যত জ্বলন আমারই হয়েছে। বসে বসে ফ্রিতে খাচ্ছিস আর পড়াশোনা করছিস, এমন ভাব দেখাচ্ছিস যেন এই বাড়িরই মালকিন তুই। যেদিন বাড়ি থেকে দূর করে দেব না, ওসব স্বপ্ন দেখার ভূত না পালিয়ে যাবে। শর্মিষ্ঠা দেবী এভাবে বললে অন্তরা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে চলে আসে। সে আজ খুবই একা একা বোধ করছিল। তার বাবা মার কথা তার খুব মনে পড়ছিল। কাঁদতে কাঁদতে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সারে। রাতে সবাইকে খেতে দিয়ে সে নিজে না খেয়ে ঘুমোতে চলে যায়। এদিকে দেব বিছানায় শুয়ে শুয়ে অন্তরার কথা চিন্তা করতে থাকে। তার মনে অন্তরার জন্য নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছিল, যা তার খুবই ভালো লাগছিল। মৃণাল বাবু ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার ফোনে অজিত বাবুর ফোন আসে। হ্যালো, কি হয়েছে অজিত? তুই এত রাত্রে ফোন করেছিস কেন? তোকে রিমাইন্ডার দেওয়ার জন্য ফোন করেছি। আজকে তোর আদরের মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি ওকে সব বলে দিয়েছি। শয়তান, এসব তুই কি বলছিস? তুই বাচ্চা মেয়েটাকে কি বলেছিস? লজ্জা করে না? ও তোর মেয়ের বয়সী, তোর নিজের বয়সটা একবার দেখেছিস? আরে বন্ধু, ভালোবাসায় বয়স দেখা যায় নাকি? শোন, এ ব্যাপারে তুই বেশি মাথা ঘামাস না, তাহলে তুই আমাকে চিনিস না। এই বলে অজিত বাবু ফোন রেখে দেয়। মৃণাল বাবু খুব চিন্তায় পড়ে যান। এরপর চিন্তিত মুখে তিনি অন্তরার রুমে যান এবং গিয়ে দেখেন অন্তরা বিছানায় বসে বসে কান্নাকাটি করছে। আরে মা, তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মেসোমশাই, আমার একদম ভালো লাগছে না। আজ আমার বাবা মার কথা খুব মনে পড়ছে।
এইভাবে মন খারাপ করতে নেই। দেখ, আমি তো তোর বাবার মতো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুই আমাকে বলতে পারিস। কেউ কি তোকে কিছু বলেছে? না, সেরকম কিছু ব্যাপার নয়, এমনি আমার মনটা ভালো ছিল না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, ভালো করে পড়াশোনা কর, তবেই তো ডাক্তার হতে পারবি। যে করেই হোক তোর মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ মেসমশাই, ডাক্তার তো আমি হবই, তুমি দেখে নেবে, তখন তুমি আমার উপরে গর্ব করবে। দ্যাটস ইউর লাইক মাই গুড গার্ল। চল এবার শুয়ে পড়। সব সময় মনে রাখবি তোর মেসোমশাই তোর সঙ্গে আছে, পরিস্থিতি যেমনই হোক না কেন। এভাবে অন্তরাকে সান্ত্বনা দিয়ে মৃণাল বাবু সেখান থেকে চলে আসেন। এদিকে দেবের মা তাকে সকাল সকাল ঘুম থেকে তোলেন আর বলেন, দেব, বাবা উঠে পড়, দেখ কটা বাজে, আজ না তোর কলেজের এক্সাম আছে। কখন উঠবি আর কখন বেরোবি বাবা তুই? হ্যাঁ মা, আমি উঠে পড়েছি, তুমি আমার খাবার দাবার রেডি করো, আমি আধ ঘন্টার মধ্যেই বেরোবো। দেব শহরে নামি কলেজে পড়াশোনা করত, কিন্তু সে কলেজে খুব কম যেত। হয়তো কোনো মাসে একদিন বা দুদিন, পরীক্ষার সময় ছাড়া তাকে কলেজে দেখা যেত না। এদিন পরীক্ষা ছিল বলে দেব কলেজে গিয়ে উপস্থিত হয়। তাকে দেখে কলেজের মেয়েরা বলে, এই দেখ দেখ, হ্যান্ডসামটা এতদিন পর এসেছে, বাবা যেন ডুমুরের ফুল, কাউকে পাত্তাই দেয় না। এত করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কোনো চান্সই পাচ্ছি না। তুই চান্স পাবি কি করে? দেখিস না, কলেজের কোটিপতি বাপের মেয়েরা ওর আশেপাশে ঘোরাঘুরি করে, সেখানে তুই কোন ছাই? তাই নাকি? দাঁড়া, আজকে একটা চান্স নিয়েই দেখি। দেব, কি ব্যাপার, তুমি কলেজে আসতেই চাও না যে? কলেজে অনেকে তোমার জন্য অপেক্ষা করে থাকে, এখানে কি তোমার কাউকেই ভালো লাগে না? একটু আশেপাশে ভালো করে দেখবে, কেউ না কেউ আছে যে তোমাকে মনে মনে অনেক পছন্দ করে। তাই নাকি? আসলে আমার এরকম সব ছিটকি চাটকা প্রেম ভালোবাসা ভালো লাগে না। আমাদের কলেজে এরকম কেউই নেই যাকে আমার ভালো লাগে। সেজন্যই তো কলেজে আসতে চাই না, তুই এতদিনে বুঝলি না? যাই হোক, তোরা কেউ পঙ্কজকে দেখেছিস? ও আবার কোথায় হবে? গিয়ে বকুলতলায় দেখো কোনো মেয়ের সঙ্গে গল্পগুজব করছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এই বলে দেব সেখান থেকে চলে আসে। তখন রূপা মিতাকে বলে, দেখলি তো কত অহংকার, নিজেকে কি যেন মনে করে, সারা কলেজ ওর জন্য নাকি কেউ নয়। আমিও দেখবো কত সুন্দরী মেয়ে ওর বউ হয়, এমন ভাব দেখাচ্ছে যেন আকাশের পরীকে নিয়ে আসবে আর বিয়ে করবে। তুই এত হিংসা করছিস কেন? হয়তো হতেও পারে যে ও কোনো আকাশের পরীকেই বিয়ে করেছে। চল, এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। এরপর সবাই মিলে পরীক্ষা দেয়। পরীক্ষা হয়ে যাওয়ার পর দেব এবং বাকি 3 বন্ধু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে পঙ্কজ বলে, এই ব্যাপার দেব, মনে মনে কি ভাবছিস? কই কিছু না তো। আবার লুকাচ্ছিস? তোর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো তো একটা কিছু ব্যাপার আছে, নাহলে তুই এইভাবে অন্যমনস্ক থাকিস না। পঙ্কজ, তোর মনে আছে আমরা সেই নন্দনগড়ে বেড়াতে গিয়েছিলাম, তখন ওখানে একটা গ্যারেজে আমাদের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ মনে আছে তো, তুই তো ওই মেয়েটাকে দিয়ে তোর গাড়ি রিপেয়ার করবি ভেবেছিলিস। আহ 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 হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি যে ও অন্য কোনো মেয়ে। যাই হোক, আমি গত সপ্তাহে বাবার সঙ্গে নন্দনগড়ে গিয়েছিলাম, আর কিছু ওখানে প্রেজেন্ট ছিল, তো ওখানকার একটা কলেজের অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেছিল। কেন আমি আবার ওই মেয়েটাকে দেখতে পেলাম অনুষ্ঠানে। মেয়েটা খুব সুন্দর নেচেছে, সেদিন থেকে আমি ওর কথা ভুলতেও পারছি না। উঠতে বসতে ঘুমোতে শুধু ওর মুখটাই মনে আসছে। ও আইসি, এ তো অনেক জটিল কেস। কেস জটিল? কিসের জটিল? তবে জানতে হলে একবার আমাকে ওখানে যেতে হবে। তোরা বল, তোদের কোনো সমস্যা নেই তো? আমাদের আবার কিসের সমস্যা? তুই যেদিন বলবি যে আমরা সেদিনই রাজি আছি। তুই শুধু একবার তোর বাবার কাছ থেকে পারমিশনটা নিয়ে নে। হ্যাঁ, এক্সামটা হয়ে যাক, তারপর বাবার কাছ থেকে বলে একবার ওখানে যাব। এদিকে অন্তরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে এবং সবার আগে তার পরীক্ষা শেষ হয়ে যায়। খাতা জমা দিয়ে সে বেরিয়ে আসে। ঠিক তখনই শিশির সেখানে আসে আর বলে, অন্তরা, তুমি কিভাবে এত তাড়াতাড়ি পরীক্ষা দাও? সত্যিই খুব তুমি ব্রিলিয়ান্ট। তুমি আমাকে নিজের মতো করে ব্রিলিয়ান্ট করে তুলতে পারবে? এতে ব্রিলিয়ান্ট হওয়ার কি আছে? তুমি যদি আমার মতো একটু পড়াশোনা করো, তাহলে তুমিও আমার মতো কম সময়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে পারবে। এটা এমন কিছু রকেট সায়েন্স নয়। এটা তো বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমি অঙ্কে একেবারেই কাঁচা। তুমি যদি তোমার বাড়িতে আমাকে একটু অঙ্ক দেখাও, তাহলে হয়তো আমি তোমার মতো এক্সপার্ট হয়ে যাব। প্লিজ আমাকে কিছুদিনের জন্য একটু টিউশন দাও, আমি তো তোমার ভালো ফ্রেন্ড, বলো। দেখো, তুমি আমার বন্ধু নও, আর আমি কাউকে এভাবে টিউশন দিই না। কলেজে তো হাজার একটা টিচার আছে, তাদের কাছে গিয়ে শেখো। আমাকে বারবার বিরক্ত করছো কেন? কলেজ থেকে ফিরে অন্তরা দেখে তার মাসি কয়েকটা বান্ধবীকে নিয়ে কিটি পার্টি করছে। অন্তরা ঘরের ভিতরে ঢুকলে মাসি বলে, আরে অন্তরা, তুই চলে এসেছিস? যা তাড়াতাড়ি কিছু নিয়ে আয় আমাদের জন্য, চা আর কিছু স্ন্যাক্স করে নিয়ে আয় তো। ঠিক আছে মাসি,
আমি হাত মুখ ধুয়ে তোমাদের জন্য চা করে দিচ্ছি। অন্তরা চলে যাবার পর শর্মিষ্ঠা দেবীর এক বান্ধবী বলেন, হ্যাঁ রে শর্মিষ্ঠা, অন্তরা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। ওর বিয়ে শাদির কোনো ব্যবস্থা করলি? না না, এখন ওসব কিছু ভাবছি না। তাছাড়া ওর বয়স খুব একটা বেশি নয়, এই সবে 16 বছর বয়স। এবছর তো মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কলেজ পাশ করে যাক, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। আরে এটাই তো ভালো বয়স মেয়েদের জন্য সম্বন্ধ দেখার। কিছুদিন পর যখন চামড়া কুঁচকে যাবে, চুল উঠে যাবে, তখন কি আর ভালো পাত্র পাবি? শোন, তুই যদি বলিস তাহলে আমি ওর জন্য একটা সম্বন্ধ দেখতে পারি। আমার চেনাশোনা একজন আছে। এখন অন্তত 4 বছর পর দেখবো, আগে পড়াশোনাটা শেষ করুক তারপর। তাছাড়া আমার বাড়িতেও কাজ করার সাহায্যের জন্য একজনকে দরকার। অন্তরা ভালোই কাজকর্ম করতে পারে, আমার অনেক সাহায্য হয় এতে। কাজকর্মের জন্য তুই একটা কাজের লোক রেখে দিবি, কিন্তু আমি যেটা বলছি সেটা একটা সুযোগ, বারবার সেটা আসবে না কিন্তু। ওর মেশো রাজিই হবে না রে। আরে তুই আমার কথা ভালো করে শোন তো, আমি যে ছেলের কথা বলছি সে খুব একটা লেখাপড়া করেনি, কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক। আমাদের মতো 10টা-12টা বাড়ি আছে ওদের, আর সম্পত্তি এত আছে যে বলার মতো কথা নয়। ওরা একটা সুন্দরী মেয়ে খুঁজছে। মেয়ের বাবা মাকে তো পণ দিতেই হবে না, উল্টে তারা মেয়ের বাড়িতে 20 লাখ টাকা দেবে বলেছে। 20 লাখ টাকার কথা শুনে শর্মিষ্ঠা দেবীর চোখ জলজল করে ওঠে। তিনি আর লোভ সামলাতে না পেরে বলেন, কি বললি? 20 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, 20 লাখ টাকা। তোর বোনজি তো দেখতে খুবই সুন্দরী, ওরা তো ওকে দেখেই পছন্দ করে ফেলবে। তার সঙ্গে তুই এতগুলো টাকাও পেয়ে যাবি। শোন, আমার প্রস্তাবটা ভেবে দেখ একবার। কিছুক্ষণ পর অন্তরা তাদের জন্য চা এবং জলখাবার নিয়ে আসে। অন্তরাকে দেখে রিঙ্কু দেবী বলেন, অন্তরা মা, কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি, আর পড়াশোনা ভালোই চলছে। এখন তো এক্সাম হচ্ছে। অন্তরা, তোকে আর আজকে কিছু কাজ করতে হবে না, তুই এখন গিয়ে পড়াশোনা কর। রাতে আমি রান্না বান্নাটা করে নেব। হঠাৎ মাসির এরকম আচরণে অন্তরা একটু অবাক হয়, কারণ এর আগে কখনোই তার মাসি তাকে পড়াশোনা করার কথা বলে না, এবং নিজে কাজ করে নেবে এই প্রস্তাবটাও তার ঠিক হজম হয় না। কিন্তু সে কিছু না বলেই পড়তে চলে আসে। সেদিন রাত্রিবেলা ঘুমানোর সময় শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে বলেন, শুনতে পাচ্ছ? কালকে বাজার থেকে একটু ভালো ভালো ফল, বিস্কুট, নিমকি, তেলে ভাজা এসব কিনে আনবে। আর হ্যাঁ, সঙ্গে মিষ্টি সন্দেশও আনবে। আসলে কালকে কিছু লোক আসবে, সেজন্যই তোমাকে এসব আনতে বলছি। লোকজন আসবে? কে লোকজন আসবে? আসবে কয়েকজন, যেগুলো বললাম সেগুলো শুধু এনে দাও ব্যাস। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আগে বলো কে লোকজন আসছে। আমার বান্ধবীর কয়েকজন পরিচিত লোকজন আসবে, ওরা অন্তরাকে দেখতে আসছে। মৃণাল বাবু এই কথা শুনে প্রথমে অবাক হন এবং পরে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলেন, এসব তুমি কি বলছো? কে তোমাকে অন্তরার জন্য সম্বন্ধ দেখতে বলেছে শুনি? এতে বলার কি আছে? মেয়ে বড় হলে সম্বন্ধ দেখতেই হবে, এতে আবার নতুন কি? শর্মিষ্ঠা, তুমি জানো অন্তরার বয়স এখন 16 বছর। এখন কে তোমাকে ওর জন্য সম্বন্ধ দেখতে বলেছে? এখন ওর পড়াশোনা করার বয়স। যতদিন না ওর স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তোমাকে ওসব কিছুই ভাবতে হবে না। আরে বাবা, এখন দেখাশোনা শুরু করেছি, তার মানে তো এই নয় যে এক্ষুনি বিয়ে হয়ে যাবে। মেয়েদের বিয়ে শাদীর ব্যাপার কত ঝামেলার, তা তুমি জানো কিছু? এখন থেকে দেখাশোনা করলে ঠিকঠাক পাত্র খুঁজতে এখনো 4 বছর সময় লেগে যাবে। তোমাকে অত সব কারিকুলাম করতে হবে না। এটার এখন পরীক্ষা হচ্ছে, ওর কোনো রকম না মাথার উপর চাপ পড়ে, ওকে কোনো রকম প্রেসার দেবে না, তুমি বুঝেছো? আরে তুমি আমার কথা বুঝতে পারছো না, এরা খুব ভালো লোক। আমি কোনো কথা বুঝতে চাইছি না। তুমি কালকে সকালই ওদেরকে ফোন করে আসতে বারণ করে দেবে। অ্যান্ড দিস ইজ ফাইনাল। আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। বেশি বেশি সাদে আমি বলি মায়ের যে মাসির দরদ বেশি। এত সহজে তো আমি ছেলেপক্ষকে বারণ করব না। 1-2 টাকার ব্যাপার নয়, 20 লাখ টাকার ব্যাপার। এত টাকা কি আমি এত সহজে হাতছাড়া করতে দেব? পরের দিন সকালবেলা অন্তরা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বলেন, অন্তরা, তোর পরীক্ষা শেষ 2:30টার সময় তো? পরীক্ষা দিয়ে সোজা বাড়ি আসবি। আজ কয়েকজন গেস্ট আসবে, একটুকু যেন না দেরি হয় বলে দিলাম। ঠিক আছে মাসি। পরীক্ষা শেষ হয়ে যাবার পর অন্তরা মন খারাপ করে পরীক্ষার হল থেকে বেরোয়। তাকে দেখে তার বান্ধবী শিউলি বলে, কি হয়েছে অন্তরা, তোর মন এত খারাপ কেন? পরীক্ষা ভালো হয়েছে তো তোর? হ্যাঁ, পরীক্ষা তো ভালোই হয়েছে। আসলে আমি ভেবেছিলাম পরীক্ষার পর লাইব্রেরিতে বসে ঘন্টাখানেক পড়াশোনা করব, কিন্তু মাসি তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। বাড়িতে নাকি গেস্ট আসবে। তুই এক কাজ কর, লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে পড়াশোনা করে নিবি। আরে দূর, বাড়িতে পড়াশোনা করা খুব একটা সহজ নয়।
মাসির গেস্টরা এলে খুব ঝামেলা হয়। 2 দিন ছাড়াই গেস্টগুলো আসবে আর হাজার রকমের ফরমাশ করবে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে রান্নাঘরে ছুটতে হয়, তারপর ওদের জন্য সব খাবার তৈরি করতে হয়, রাতে ডিনারও তৈরি করতে হয়। সব কাজ সারতে সারতে ওই 11টা-12টা বেজেই যায়। পরীক্ষার সময় এরকম ঝামেলা আমাকে আর ভালো লাগে না। আমি খুব চাপে পড়ে যাই জানিস। আমি তো সমস্যা বুঝতে পারছি। আচ্ছা তুই একটা কাজ করতে পারিস তো, আজকে যখন বাড়িতে ঢুকবি গেস্টদেরকে দেখার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবি আর অজ্ঞান হয়ে যাবার অভিনয় করবি। তখন দেখবি তোকে আর কেউ ডিস্টার্ব করছে না, আর দরজা লাগিয়ে দিয়ে যত খুশি পড়াশোনা করবি। না না না, আমি মিছিমিছি এসব করতে পারবো না। মাসি ধরে ফেলবে, তখন আমার খুব খারাপ লাগবে। আরে বাবা, কেউ ধরতেই পারবে না। ওরা কি তোর মাথার ভিতরে ঢুকে তোর মনের কথা বুঝবে নাকি? তোকে যা বলছি তুই সেটা কর, আর না হলে যেমন প্রত্যেকদিন 11টা-12টায় পড়তে বসিস সেরকমই বসবি। এটা আমার কি, আমি আইডিয়া দেওয়ার মালিক, আইডিয়া দিলাম। কাজে লাগাবি কি লাগাবি না সেটা তোর ব্যাপার। বাড়ি ফিরে এসে অন্তরা দেখে তার মাসি কয়েকজন মহিলা, একটি ছেলে ও একটি লোকের সঙ্গে বসে আছে। তাকে দেখে শর্মিষ্ঠা বলেন, আরে অন্তরা, এসে গেছিস মা? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আর শোন, একটা ভালো জামা কাপড় পরে এখানে আরেকবার আয়। আঙ্কেল আন্টি এসেছে, তোর সঙ্গে একটু কথা বলবে। ঠিক আছে মাসি, আমি আসছি। এই বলে অন্তরা তার ঘরে যায় এবং কিছুক্ষণ পর খুব জোরে কিছু একটা পড়ার শব্দ হয়। সবাই ছুটে এসে দেখে অন্তরা মেঝেতে পড়ে রয়েছে। আরে এটা কি হয়ে গেল? অন্তরা, অন্তরা ওঠ, অন্তরা মা। শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে আসেন এবং পাত্রের মাকে বলেন, দিদি, মেয়েটা মনে হয় খুব টায়ার্ড। আসলে কয়েকদিন ধরে পরীক্ষার টেনশন চলছে তো। আপনারা তো বুঝতেই পারছেন এই বয়সে মেয়েরা পড়াশোনাটাকে কিভাবে সিরিয়াস নেয় আর কতটা চাপের মধ্যে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে টেনশন করবেন না। আর এমনিতেও আমার ছেলে আর আমরা আপনার বোনঝিকে দেখেছি, আমাদের পাত্রী বেশ পছন্দ। আপনারা দেখে শুনে একটা দিন ঠিক করুন, আমরা এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাইছি। আরে এ তো খুব ভালো কথা, কিন্তু আপনারা তো জানেন আমাদের একটু সমস্যা আছে। আসলে ওর মেসোমশাই এত তাড়াতাড়ি ওর বিয়ে দিতেই চায় না। আর আপনি তো জানেন বাপ মা মরা মেয়ে, ওকে নিয়ে আমার খুব চিন্তা। মেয়েটা যতদিন না বিয়ে হচ্ছে আমি শান্তিতে মরতেও পারবো না। হ্যাঁ, আমি আপনার পরিস্থিতি বুঝতেই পারছি। আপনি ওর মাসি, কিন্তু আপনার চিন্তা দেখে মনে হচ্ছে আপনি ওর আসল মা। যাই হোক, আপনারা নিজেদের মতন করে একটা দিন ঠিক করুন, আর সেই দিনেই আমরা অনুষ্ঠানটা করব। এমন সময় রিঙ্কু দেবী বলেন, আরে শর্মিষ্ঠা, সামনের সপ্তাহে তো তোদের ম্যারেজ অ্যানিভার্সারি। ওই দিনেই অনুষ্ঠানটা রেখে দে। এমন ভাবে সবকিছু সাজাবি যাতে মৃণালদা কিছু বুঝতেই না পারে, তাহলেই হবে। রিঙ্কু দেবীর এই আইডিয়াটা শর্মিষ্ঠা দেবীর বেশ ভালো লাগে। তিনি এঙ্গেজমেন্টের আগের দিন ঘর পরিষ্কার করছিলেন এবং ডেকোরেশন করছিলেন। এসব দিকে মৃণালবাবু অবাক হয়ে বলেন, কি ব্যাপার, আজকে ঘর ধরে এইরকম সাজাচ্ছ কেন? হঠাৎ করে এত সাজগোজের কি ব্যাপার আছে? আমি তো জানতাম প্রত্যেক বছরের মতো এবছরও তুমি আমাদের অ্যানিভার্সারি ভুলে যাবে। তোমার মনে নেই এবছর আমাদের বিয়ে 25 বছর পূর্ণ হয়েছে। এই বছর তো বড় করে অনুষ্ঠান করতেই হবে। আরে বাবা, বুড়ো বয়সে আবার কিসের অনুষ্ঠান? তিনজনে তো বাড়ির বাইরে গিয়ে ডিনার করে আসলেই হয়। এসবের কি দরকার ছিল? দরকার ছিল। আর শোনো, কালকে অনুষ্ঠানে আমার এক বান্ধবী বিদেশ থেকে আসবে। ও আমার বাড়ির ঠিকানা জানে না, তুমি ওকে এয়ারপোর্টে আনতে যাবে। আচ্ছা, সে নয় দেখা যাবে, এখন আমাকে কিছু খেতে দাও। আরে আজকে আমি খাওয়া দাওয়া কিছুই রান্না করিনি, এখন আমার অনেক কাজ। এখন তো অনেক কিছু কেনাকাটা করতে বাকি আছে। চলো সবাই মিলে কেনাকাটা করে নিই আর বাইরে খেয়ে নেব। আচ্ছা, সেটা করলেই হয়। তাহলে তুমি অন্তরাকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, অন্তরাকে তো সঙ্গে নেবই, ওর জন্যই তো সবকিছু। ওর জন্য সবকিছু মানে? আরে বাবা, এসব অনুষ্ঠান বাড়িতে তো বাচ্চাদেরই বেশি আনন্দ হয়। মেয়েটা কয়েকদিন ধরে লেহেঙ্গা কেনার জন্য বায়না করছিল। ভাবছি আজকে ওকে একটা লেহেঙ্গা কিনে দেবো, কালকে অনুষ্ঠানেও পরবে। বাহ, এতদিন পর তুমি তোমার বোনঝির কথা ভেবেছো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি সবসময় কি ভাবো বলো তো, যে আমি অন্তরাকে দেখতে পারি না? এ সব কিছুটাই তোমার মনের ভুল। আমি ওকে সত্যি খুব ভালোবাসি, শুধু ওর জন্য একটু চিন্তা হয়, তাই মাঝে মাঝে একটু রাগ করি। এখন চলো, আর বেশি দেরি করে লাভ নেই। শর্মিষ্ঠা দেবী অন্তরাকে ঘরে গিয়ে তাকে ডেকে বলেন, অন্তরা মা, এবার একটু পড়াশোনাটা বন্ধ করে একটু উঠে আয়। যা গিয়ে রেডি হয়ে নে, আমরা আজ বাইরে লাঞ্চ করতে যাব আর সঙ্গে শপিংও করব। সত্যি মাসি, আজ কতদিন পর আমরা বাইরে লাঞ্চ করতে যাব, আমার তো খুব আনন্দ হচ্ছে।
এরপর তারা তিনজন মিলে লাঞ্চ করতে বেরিয়ে পড়ে। এদিকে দেব তার বন্ধুদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। গাড়ি থেকে নামার পর পঙ্কজ দেবকে বলে, কি ব্যাপার রে দেব, তোকে এখানে আসার পর থেকে দেখছি তুই আমাদের আর চিনতেই পারছিস না। আরে বাবা, আমরাও সঙ্গে রয়েছি, একটু আস্তে আর দেখে শুনে হাঁটাচলা কর, না হলে তো হোঁচটকে পড়ে যাবি। দেখ, এসব ফালতু কথা বলিস না, ওকে যা হোক করে খুঁজে বের করতে হবে। আমি যতক্ষণ না ওকে নিজের মনের কথা বলতে পারছি শান্তিতে থাকতেও পারছি না। ঠিক আছে রে বাবা, মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে মনের কথা বলে দিবি, কিন্তু আমাদেরও তো একটু পেটের কথা শোন। সেই সকালে বেরিয়েছি, খিদেতে নাড়ি ভুড়ি সব শুকিয়ে গেছে। আগে চল কিছু খেয়ে নিই, তারপর শান্তিতে খোঁজা যাবে ক্ষণে। হ্যাঁ চল, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তাড়াতাড়ি কিছু খেয়ে নিই। দেব এবং তার বন্ধুরা সেই একই রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে আগে থেকে অন্তরা তার মাসি এবং মেসোর সঙ্গে খেতে এসেছিল। টেবিলে বসে খেতে খেতে হঠাৎ দেব অন্তরাকে দেখতে পায় এবং পঙ্কজকে বলে, বন্ধু দেখ, আমি ওই মেয়েটাকে খুঁজে পেয়ে গেছি, ওর বাবা মার সঙ্গে খাচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি ওর সঙ্গে গিয়ে কথা বলছি। আরে আরে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এইভাবে টেবিল ছেড়ে গিয়ে ওদের কাছে উঠে গিয়ে দাঁড়ালে ওরা কি ভাববে বলতো? তুই না একেবারে বোকা। তাহলে এখন আমি কি করব? কিভাবে ওর সঙ্গে কথা বলবো? কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে অন্তরা এবং তার মাসি মেশো শপিং মলে শপিং করতে চলে যায়। দেব তার বন্ধুদেরকে নিয়ে তাদের পিছু করে। শপিং মলে গিয়ে অন্তরা একটি মেকআপ স্টোরের কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় দেব তার কাছে যায় আর বলে, এই এদিকে, এই যে এইদিকে, একবার এদিকে এসো তো। আরে তুমি এখানে কি করছো? আর আমাকে এভাবে ডাকছো কেন তুমি? প্লিজ এখন কিছু প্রশ্ন করো না, একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কি কথা আছে? এরপর অন্তরা দেবের সঙ্গে একটু আড়ালে গিয়ে দাঁড়ায় এবং বলে, কি বলতে চাও বলো। আমার মাসি মেশো এখানেই আছে, ওরা দেখে ফেললে কিন্তু খুব খারাপ হবে। তোমার নাম অন্তরা, তাই তো? সেদিনে আমি তোমাদের অনুষ্ঠানে তোমার নৃত্য দেখেছি, খুব সুন্দর নেচেছো। তুমি কি এই কথা বলার জন্য এখানে এসেছো? সেদিনই তো আমার প্রশংসা করে দিলেই পারতে, এত পরিশ্রম করতে হতো না। অন্তরা প্লিজ, আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, আমি তোমাকে বলেছি তো, আমি আমার মাসি মেশোর সঙ্গে এখানে এসেছি। ওরা যদি এভাবে আমাকে অন্য ছেলের সঙ্গে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে দেখে তাহলে কিন্তু খুবই খারাপ হবে। প্লিজ তুমি আমাকে এখন যেতে দাও। ঠিক আছে, তোমাকে আমি যেতে দিচ্ছি, কিন্তু তুমি প্রমিস করো যে আমার সঙ্গে আবার তুমি দেখা করবে আর আমার কথাগুলো শুনবে। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করব, কিন্তু এখন আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে অন্তরা সেখান থেকে চলে আসে। এদিকে শপিং মলের একটি দোকান থেকে কেনাকাটার পর শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বলেন, দেখ অন্তরা, আমি তোর জন্য কত সুন্দর একটা লেহেঙ্গা নিয়েছি। মাসি, এখন এত দামি লেহেঙ্গা কেনার কি দরকার ছিল? তুমি তো আমাকে যে কোনো সাধারণ জামা কাপড় কিনে দিলেই পারতে। আরে বাবা, ওসব জামা তো যখন তখন কেনা হবে, স্পেশাল ওকেশনের জন্য স্পেশাল ড্রেস চাই। এবার চল, আর কিছু কাজ বাকি নেই, বাড়ি গিয়ে খানিকক্ষণ রেস্ট করে নিয়ে কালকের জন্য প্ল্যান করতে হবে। এভাবেই সবাই বাড়ি চলে আসে। অন্তরা তার মাসির সমস্ত রকমের আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করছিল আর মনে মনে সে খুবই অবাক হচ্ছিল। মাসি এভাবে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আগে তো সবসময় কাজ করাতো, আর এখন বারবার আরাম করতে বলে, পড়াশোনা করতে বলে, আবার আজকে শপিংও করতে নিয়ে এলো। 2 বছর ধরে আমি একটা লেহেঙ্গা কিনে দেওয়ার কথা বলেছি, তখন তো কিনে দেয়নি, আর হঠাৎ আজকে এত দামি লেহেঙ্গা কিনে দিল। মাসির মনে কি চলছেটা কি? এদিকে দেব রাত্রিবেলা বসে বসে অন্তরার কথা চিন্তা করছিল। তখন পঙ্কজ তাকে বলে, দেব, ওই মেয়েটার সঙ্গে দেখা করলি, অথচ ওর মোবাইল নাম্বারটাও নিলি না। এবারে কি করে ওর সঙ্গে বাকি কথাটা বলতে পারবি? তারা কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। দেব সারা রাত অস্থির হয়ে থাকে এবং ঘুমাতে পারে না। তার বাবা মা তাকে বারবার ফোন করে, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। চিন্তিত হয়ে দেবের বাবা অনিমেষ বাবু বলেন, এই ছেলেটা দিনকে দিন একেবারে বিগড়ে যাচ্ছে, সারাক্ষণ বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি নিয়ে মেতে আছে। কে আমি কিভাবে সামলাবো আমি নিজেও বুঝতে পারছি না। এখন তো একটাই উপায় আছে, ওর বিয়ে দিয়ে দাও, দেখবে বউ এলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ে দিয়ে দাও বললে কি বিয়ে দিয়ে দেওয়া যায়? মেয়ে দেখতে হবে, আবার যেসে মেয়ে দেখলেও চলবে না, যেরকম হাই স্ট্যাটাস মেয়ে দেখতে হবে, যেন আমাদের সঙ্গে ম্যাচ করে। সেসব চিন্তা তোমায় করতে হবে না। আমার বান্ধবী প্রিয়াকে তোমার মনে আছে তো? ওরা আমেরিকাতে সেটেল হয়ে গেছে, ওর নিজের মেয়ের সাথে দেবের বিয়ে দিতে চাইছে। আমাকে তো এই নিয়ে 3 বার কল করেছে। আমি তো রুবির ফটোও দেখেছি, মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে আমার। আমেরিকায় পড়াশোনা করেছে, বিজনেস সম্পর্কে ভালো জ্ঞান আছে, একমাত্র ওই পারবে আমার ছেলেকে সোজা পথে আনতে। এরকম মেয়ে হলে তো ভালোই হয়, কিন্তু তোমার রাজপুত্র বিয়ে করতে রাজি হবে? ওর মতামত না জেনে তুমি বিয়েতে হ্যাঁ বলে দিচ্ছ যে, শেষে কোথায় দেখবে ও না করে দিয়েছে, আর তখন সবার কাছে আমাদের মান সম্মান যাবে।
ওর মতামতের কি আছে? হ্যাঁ, এত ভালো মেয়ে কেউ খুঁজে দেখাক না। আর আমার ছেলেকে আমি ভালো করেই জানি, ওকে আমি এমনভাবে বোঝাবো যে ও বিয়ে করতে রাজি হবে আর খুশিও হবে। একবার রুবিও জীবনে চলে এলে দেখবে ও একেবারে সঠিক পথে চলে আসবে। আমার তো কোনো আপত্তি নেই। আমার ছেলে যদি রাজি হয় তাহলে আমি 10 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। আমি তো সারা জীবনই চাই যে ওর নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু সামলে নিক, সবকিছু তো ওরই। ঠিক আছে, তুমি আর টেনশন করো না তো। এই কটা দিন ওর বন্ধুদের সঙ্গে মজা আনন্দ যা করার করে নিক, বাড়ি ফিরে এলেই আমি ওর ব্যবস্থা করছি। ওদিকে শর্মিষ্ঠা দেবী এবং মৃণাল বাবুর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই এক এক করে আসতে থাকে। রিঙ্কু দেবী, মহেশ, দুর্গা দেবী এরাও সেখানে এসে উপস্থিত হয়। খাওয়া দাওয়ার পর রিঙ্কু দেবী শর্মিষ্ঠা দেবীকে বলেন, শর্মিষ্ঠা, এবার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা করে নে, এদিকে দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি অন্তরার মেশোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, তারপর সব ব্যবস্থা করা হবে। শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে গিয়ে বলেন, শুনছো, তোমায় বলেছিলাম না আমার এক বান্ধবী বিদেশে থাকে, ওরা এয়ারপোর্ট থেকে নেমে গেছে। তুমি যাও না গো, তাড়াতাড়ি গিয়ে ওদেরকে একটু নিয়ে আসো। এই নাও, এই কার্ডটাতে ওর ফোন নাম্বার আছে, কল করে কন্ট্যাক্ট করে নিও। এভাবেই শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে সেখান থেকে সরিয়ে দেন। এরপর তিনি অন্তরার কাছে গিয়ে মাথা নিচু করে বসে পড়েন। মাসিকে এভাবে দেখে অন্তরা বলে, কি হলো মাসি, তুমি এভাবে মাথা নামিয়ে বসে পড়লে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? অন্তরা, 1 মাস ধরে আমরা একটি সমস্যায় ভুগছি। তোর মেশো আর আমি দিন দিন এসব চিন্তা ভাবনা করে করে অসুস্থ হয়ে পড়েছি। তোকে কিছু বলতে বারণ করেছে তোর মেশো, সেজন্য আমি তোকে বলতে পারছি না রে। মাসি প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি আমাকে বলো কি হয়েছে, আমার থেকে কোনো কথা লুকিয়ে রেখো না। আসলে তোর মেশোর শরীরটা খুব অসুস্থ, ওর কিডনিতে সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন নেই, সেজন্যই আমরা খুব চিন্তার মধ্যে আছি রে। তোর মেশো তোর জন্যই টেনশন করছে। আমি চাইছি তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, যাতে করে তোর মেশো এই চিন্তা থেকে মুক্ত হয় আর ওর বাকি জীবনটা ও একটু আরামে কাটাক। এই বলে তিনি আরো কান্নাকাটি করতে থাকেন। মাসির চোখে জল মুছিয়ে অন্তরা বলে, মাসি তুমি প্লিজ এভাবে কেঁদো না। তোমাদের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি কি করলে তোমাদের ভালো লাগবে বলো? আমি কি করলে মেশো শান্তি পাবে? আমি তাই করতে রাজি আছি। অন্তরা, আমার এক বান্ধবীর ছেলে এই অনুষ্ঠানে এসেছে, ওরা খুবই ভালো, তোকে দেখে পছন্দও করেছে। তুই ছেলেটার সঙ্গে আজ এঙ্গেজমেন্ট করে নে। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে সত্যি সত্যি তোর মেশো খুবই খুশি হবে। তোর মেশো এখন নেই, ফিরে এলে আমরা ওকে সারপ্রাইজ দেব। তুই বল মা, তুই তোর মেশোর জন্য এইটুকু করতে পারবি না? আমি তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, তুই দয়া করে মানুষটাকে কষ্ট থেকে মুক্তি দে। মাসি প্লিজ তুমি আমার কাছে এভাবে হাত জোড় করো না। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। এভাবে অন্তরা তার মাসির ছল চাতুরির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা বুঝতে পারে না এবং তার পেতে রাখা ফাঁদে পা দিয়ে দেয়। অন্তরা মনে মনে খুবই ভেঙে পড়ে। একদিকে তার স্বপ্ন ছিল আর অন্যদিকে তার প্রাণের চেয়ে প্রিয় মেশোর জীবন। স্বপ্ন এবং কর্তব্যের মাঝে সে কোনটাকে বেছে নেবে, এই দ্বিধাই তাকে যন্ত্রণা দিচ্ছিল। আজ তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। কিছুক্ষণ পর শর্মিষ্ঠা দেবী অন্তরাকে সাজিয়ে বাইরে আনেন। এরপর তাড়াহুড়ো করে শর্মিষ্ঠা দেবী তাদের এঙ্গেজমেন্টটা করিয়ে দেন। এদিকে দেবদার বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে মদ খাচ্ছিল। কিছুক্ষণ পর পঙ্কজ বলে, দেখ আজকে তুই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিস, আর করিস না প্লিজ। পঙ্কজ, যেমন করেই হোক ওর সঙ্গে আমার কথা বলতেই হবে। আমি কি করে ওকে নিজের মনের কথা বলবোটা বল। এমন সময় দেবের ফোনে তার বাবার ফোন আসে। সে বিরক্ত হয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয়। সারাদিনটা বাবা 50 বার ফোন করে আমাকে বিরক্ত করে, এরা কি আমাকে শান্তিতে থাকতেও দেবে না? দেব, নিজেকে কন্ট্রোল কর। এখন চল হোটেলে যাই, তারপর দেখছি কি করা যাবে। এরপর তারা গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে মৃণাল বাবু এয়ারপোর্টে কারোর খোঁজ পান না। শর্মিষ্ঠা দেবীর নাম্বারে ফোন করার পর ফোন সুইচ অফ আসে। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ট্যাক্সি নিয়ে আবার বাড়ির পথে রওনা দেন। মাঝ রাস্তায় অজিত বাবু তার দলবল নিয়ে মৃণাল বাবুর পথ আটকে ধরেন। গাড়ি থেকে নেমে মৃণাল বাবু বলেন, কি হলো, তুই এইভাবে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে কতবার বলেছি যে অন্তরা শুধু আমার, আমি ওকে বিয়ে করব। কোন সাহসে তুই ওর এঙ্গেজমেন্ট করিয়েছিস? তুই উল্টোপাল্টা কথা বলছিস অজিত, তোর নোংরা উদ্দেশ্য আমি কখনই হতে দেব না। আর তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি কেন আমার মেয়ের এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করাবো? ও এখন বাচ্চা, ওর এখন পড়াশোনা করার সময়। আচ্ছা তাই নাকি? সবাইকে এঙ্গেজমেন্টের নেমন্তন্ন করে বড় করে পার্টি করে এঙ্গেজমেন্ট করাচ্ছ, আর আমার সামনে নাটক করছিস। তুমি জানো আমার লোকেরা 24 ঘন্টা তোমার বাড়ি পাহারা দেয়। আমার প্রত্যেকটাই কাজকর্ম আমি জানি।
অনেকক্ষণ ধরে তোকে আমি সহ্য করছি। আর না, রাস্তায় দাঁড়িয়ে এভাবে আর একটা কথা তুই যদি বলেছিস তাহলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। এই বলে অজিতবাবু গাড়িতে চেপে বসেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার ট্যাক্সির ব্রেক ফেল হয়ে যায় এবং তিনি উঁচু জায়গা থেকে একেবারে খাদে গিয়ে পড়েন। পঙ্কজ তার বন্ধুদেরকে নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। গাড়ির এরকম অ্যাক্সিডেন্ট দেখে সে দেবকে বলে, আরে দেখ দেখ, সামনে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখা তো উচিত, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। আমার খুব মাথা ব্যথা করছে, আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারছি না। আজ তুই হোটেলে ফিরে চল। আচ্ছা ঠিক আছে, চল হোটেলেই যাই। এই বলে তারা পাশ কাটিয়ে চলে যায়। এদিকে এঙ্গেজমেন্ট হওয়ার কিছুক্ষণ পর সবাই যে যার বাড়ি ফিরে যায়। শর্মিষ্ঠা দেবী মনে মনে খুবই খুশি হচ্ছিলেন যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে, তার কাছে এতগুলো টাকা আসবে। এই আনন্দে তিনি আত্মহারা হয়েছিলেন। ঠিক এমন সময় তার ফোনে একটি অন্য নাম্বার থেকে কল আসে এবং তিনি জানতে পারেন যে তার স্বামী মৃণাল বাবু খাদে পড়ে মারা গেছেন, তার দেহ উদ্ধার করা যায়নি। এ খবর শুনে তিনি কান্নাকাটি আরম্ভ করেন। মাসিকে এভাবে কাঁদতে দেখে অন্তরা ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, মাসি কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো না মাসি, এভাবে চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? অন্তরা, অন্তরা সবকিছু শেষ হয়ে গেছে। তোর মেসোমশাই এই পৃথিবীতে আর নেই। তুমি কি বলছো মাসি? কি করে এমনটা হলো? এরকম হতে পারে না, মেসো এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। এরপর অন্তরাও কান্নাকাটি আরম্ভ করে। বাবা মা মারা যাবার পর একমাত্র মেশুই তার সাহারা ছিল। এখন সে দ্বিতীয়বারের জন্য পিতৃহারা হলো। আরো 2-3 দিন অপেক্ষা করার পর পঙ্কজ, দেব এবং বাকিরা বাড়ি ফিরে আসে। দেবকে দেখে তার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যান। তিনি তাকে টানতে টানতে একটি ঘরের ভেতরে নিয়ে যান এবং বলেন, দিনকে দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে না? প্রথম প্রথম ভেবেছিলাম তোমার কম বয়স, পরে ঠিক হয়ে যাবে। তোমার যা আবভাব দেখে মনে হচ্ছে তুমি মোটেই ঠিক হবে না। আজ থেকে তুমি যেন এই বাড়ির বাইরে পা না রাখো। বাবা তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তো তোমার নিজের সন্তান। প্লিজ আমাকে এইভাবে বাড়ির মধ্যে আটকে রেখো না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? কি করবে করে নাও, এবার থেকে তুমি আর বেরোতেই পারবে না। এই বলে অনিমেষ বাবু বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যান। দেব বারবার দরজায় ধাক্কা দেয় কিন্তু কোনো লাভ হয় না। সে সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। সন্ধ্যাবেলা তার মা এবং বাবা খাবার নিয়ে তার ঘরে আসে। তাকে খাবার খাওয়াতে খাওয়াতে মঞ্জু দেবী বলেন, তুই কেন এরকম করছিস বলতো বাবা? শুধু শুধু আমাদেরকে কষ্ট দিয়ে কি পাবি বল? আমরা চাইছি তুই যাতে জীবনে সেটেল হোস, তার জন্য তোর বাবা কত পরিশ্রম করছে বলতো, আর তুই এভাবে সময়গুলোকে নষ্ট করছিস। সরি মা, ঠিক আছে মা, আমি এবার থেকে হুটহাট করে চলে যাব না। এবার হ্যাপি তো? না, শুধুমাত্র এটা করলে হবে না। তোদের মতো ছেলেদের আর ভরসা নেই। তাহলে কি করতে হবে বলো? অফিসে যেতে হবে তো? ঠিক আছে, আমি অফিস জয়েন করে নেব। এবার শান্তি? এসব তো তোকে করতেই হবে, তার সঙ্গে আরো একটা কাজ করতে হবে। আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। মেয়েটা খুবই ভালো, বিদেশে থাকে, যেমন স্মার্ট তেমন সুন্দরী আর ভীষণ ট্যালেন্টেড। তুই ওর সাথে বিয়ে কর, তাহলেই আমরা নিশ্চিন্ত হব। হঠাৎ এসব তোমরা কি বলছো মা? তুমি ভাবলেও কি করে আমি যে বিয়ে করব, তাও আবার তোমার পছন্দ করা মেয়েকে? কখনোই না, আমি এ বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুই তো মেয়েটাকে দেখিসনি, তাহলে তুই কেন এসব কথা বলছিস? একবার মেয়েটার সঙ্গে দেখা কর, আলাপ কর, তারপরে না হয় যা বলবি আমরা শুনতে রাজি আছি। ইম্পসিবল ব্যাপার, আমি কোনো মেয়েকে দেখতে পারবো না। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে তোমরা কোনো ডিসিশন নেবে না, আর জোর করেও আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে না, নাহলে এমন কিছু হয়ে যাবে তোমরা এক্সপেক্টই করতে পারবে না। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম এ ছেলে এত সহজে রাজি হওয়ার পাত্র না। আমি একেবারে ঠিক কাজ করেছি ওকে ঘর বন্দি করে রেখে। আজ থেকে কেউ আমার পারমিশন ছাড়া এই রুমের দরজা খুলবে না। এই বলে আবার অনিমেষ বাবু ঘরের দরজা লক করে চলে যান। 1 সপ্তাহের বেশি হয়ে গিয়েছিল অন্তরা কলেজে যায়নি। তাই কি হয়েছে না হয়েছে খোঁজ করার জন্য অন্তরা এক প্রতিবেশীর কাছে যায়। তাদের ক্লাসের একটি ছেলে শিশিরের ভাইয়ের সঙ্গে পড়াশোনা করত। সেখান থেকেই শিশির জানতে পারে যে অন্তরার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কলেজে ফিরে এসে শিশির শিউলিকে সব কথা বলে। সবকিছু শুনে শিউলি বলে, শিশির তুই ঠিক বলছিস তো? সত্যি সত্যি অন্তরার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? অন্তরা তো কাউকেই জানায়নি, তাহলে জানার প্রশ্নটাই ওঠে না। যা হয়েছে সবকিছু খুবই গোপনে, নিতে পাড়া প্রতিবেশী কাউকেই বলা হয়নি। এত বড় ঘটনা আর আমিই জানতে পারলাম না? আমার তো মনে হয় কিছু একটা গন্ডগোলের ব্যাপার আছে, না হলে অন্তরা এভাবে আমাকে লুকিয়ে রাখতো না।
দাঁড়া, আমি একবার অন্তরাকে কল করি। শিউলি অন্তরাকে ফোন করে এবং বলে, হ্যালো অন্তরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। অন্তরা, আমি শুনলাম তোর নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কই, তুই তো আমাকে কখনো এসব ব্যাপারে কিছু বলিসনি, হঠাৎ করে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আরে বন্ধু, তুই তো এত বড় বড় স্বপ্ন দেখেছিলিস যে তুই ডাক্তার হবি। তুই ডাক্তার হবি বলে কত পরিশ্রম করেছিস, আর এখন এভাবে সবকিছু ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলছিস। সত্যি কথা বলতো, এই বিয়ে কি তোর ইচ্ছাই হচ্ছে নাকি তুই চাপে পড়ে এসব করছিস? অন্তরা, আমাকে বল, আমরা তোকে সাহায্য করতে পারি। ছাড় না শিউলি, এসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। শোন, আমি তোর সঙ্গে বেশি কথা বলতে পারবো না, আর প্লিজ তুই কলেজের কাউকে এ ব্যাপারে কিচ্ছু জানাবি না। আমার বিয়ে হচ্ছে, এই খবরটা যেন কেউ না জানতে পারে। এই বলে অন্তরা ফোন রেখে দেয়। শিউলি অন্তরার এরকম ব্যবহারে খুব অবাক হয় এবং সে শিশিরকে বলে, শিশির, আমি তোকে বলেছিলাম না কিছু একটা গন্ডগোল ব্যাপার আছে। আমার মনে হয় ওর মাসি কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। তুই প্লিজ যাই হোক করে খোঁজ নে একবার। এভাবে আমরা আমাদের বন্ধুকে সমস্যায় ফেলে দিতে পারি না। যাই হোক করে কিছু একটা করতেই হবে ওর জন্য। অন্তরার মাসি খুবই কড়া, ওদের বাড়িতে গেলে আমাকে অন্তরার সঙ্গে দেখা করতে দেবে না। তাও আমি চেষ্টা করছি, যা হোক করে খবরটা নিয়ে আসবো। 2-3 দিন পর শর্মিষ্ঠা দেবী দুর্গা দেবীকে ফোন করেন এবং বলেন, দিদি, আমি চাইছি বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আপনারা তো সবই জানেন, ওর মেশো এভাবে চলে গেল। আমি আর কিছুতে ভরসা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আজকেই ফোন করতাম। আমরা মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি, আপনার টাকাও রেডি। 3 দিন পর আমরা ওদের বিয়েটা দিয়ে দেব। আপনি আজ বিকেলে একবার আমাদের বাড়িতে আসুন, কিছু আলোচনা করার আছে। ফোন রেখে শর্মিষ্ঠা দেবী খুব খুশি হয়ে যান, কারণ তিনি একসঙ্গে এতগুলো টাকা পেতে চলেছিলেন। তিনি মনে মনে বলেন, আর মাত্র 3 দিন, 3 দিন পরে আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। এতগুলো টাকা আমি একসঙ্গে পেয়ে যাব। টাকাগুলো পাওয়ার পর আমার বাকি জীবন একেবারে আরামে কাটবে। একটা কাজের লোক রেখে দেব, সে সারাদিন আমার ফরমাশ শুনবে, আর আমি নিশ্চিন্তে থাকবো। না কোনো ঝামেলা, না কোনো ঝঞ্ঝট। পরের দিন সকালবেলা তিনি অন্তরাকে ডেকে বলেন, অন্তরা মা, দেখ তোর শাশুড়ি তোর জন্য কত কিছু কিনে দিয়েছে। কাল সন্ধ্যাবেলা আমরা শপিং করতে গিয়েছিলাম। এই লেহেঙ্গাটা দেখ, 1.5 লাখ টাকা দাম। সত্যি তোর ভাগ্য খুব ভালো, তুই ওই বাড়িতে গিয়ে রাজরানী হয়ে থাকবি। অন্তরা মা, দেখ লেহেঙ্গাটা সুন্দর না? হ্যাঁ ভালো। কি হলো অন্তরা, তুই খুশি না? বিয়ের দিন শর্মিষ্ঠা দেবী সকাল থেকে খুব ব্যস্ত থাকেন, একা হাতে সবকিছু সামলে নিচ্ছিলেন। কিছুক্ষণ পর বরযাত্রী আসে এবং অন্তরাকে সেখানে নিয়ে আসা হয়। বিয়ের পিঁড়িতে অন্তরা উঠতে যাবে কি, ঠিক এমন সময় অজিত বাবু তার গুন্ডা দলকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বন্দুক দেখিয়ে বলে, এক্ষুনি এই বিয়ে থামাও, না হলে আমি সকলকে গুলি করে উড়িয়ে দেবো। এসব কি হচ্ছে? তো তোমরা এখানে কি করছো? অন্তরা আমার হবু স্ত্রী, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মিনাল বাবুর সঙ্গে আমার এই ব্যাপারে অনেকদিন আগেই কথা হয়ে গিয়েছে, তাই আমাদের মাঝখানে কেউ আসবে না। তোমার কি মাথা টাথা খারাপ নাকি? কি সব আবল তাবল বকছো তুমি? এদিকে এসো, আগে আমার সঙ্গে কথা বলো তুমি। আমি কোনো কথা শুনতে এখানে আসিনি, আমার যা বলার আমি বলে দিয়েছি। তাড়াতাড়ি এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও, না হলে আমি সকলকেই গুলি করব। বিয়ের মাঝে হঠাৎ এত গন্ডগোল হওয়ার পর পাত্রের মা দুর্গা দেবী এবং বাকিরা খুবই চমকে যায়। দুর্গা দেবী এগিয়ে এসে বলেন, এইসব কি হচ্ছে শর্মিষ্ঠা দেবী? আগে থেকে এই গুন্ডার সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে রেখে দিয়েছিলেন, আর আমাদেরকে বোকা বানাচ্ছেন। পয়সার লোভে আপনি এত নিচে নেমে গেছেন। ছি 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 ছি। দেখুন দিদি, আপনি একটু ধৈর্য ধরুন আর একটু আস্তে বলুন, সবাই শুনছে। কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এদেরকে মেয়ের বিয়ের কোনো কথাই দিইনি। এরা শুধু শুধু আমাদেরকে বদনাম করার জন্য এখানে এসেছে। তাই নাকি? কিন্তু ওদের কথা শুনে তো মনে হচ্ছে না যে ওরা এখানে শুধু শুধু এসেছে। বিষয়টা নিশ্চয়ই অনেক গন্ডগোলের। আমরা আর আমাদের ছেলের বিয়ে এখানে দিতে পারবো না। আরে দিদি, এসব আপনারা কি বলছেন? এভাবে মেয়েটাকে মণ্ডপ ছেড়ে চলে যাচ্ছেন। এবার ওকে কে বিয়ে করবে? ওর তো সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? ওই গুন্ডা ছেলেটার সাথে, সরি ওই গুন্ডা লোকটার সাথে আপনি আপনার প্রিয় বঞ্জির বিয়ে দিয়ে দিন, আর আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্তি দিন। আমরা তো শুরু থেকেই বুঝতে পারছিলাম যে আপনাদের পরিবার খুব ঝামেলার পরিবার। না হলে বাড়ির লোকেদের সাথে মিথ্যে কথা বলে আপনি এত দূর এগোতে পারতেন? আপনার মাথায় তো কিছু না কিছু প্ল্যান চলছিল। দিদি, আপনি এখন একটু রেগে আছেন, তাই এসব বলছেন। আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি সব পরিস্থিতি সামলে নিচ্ছি। আপনি দয়া করে বিয়েটা ভেঙে দেবেন না।
শর্মিষ্ঠা দেবী তার বোনঝির বিয়ে ভেঙে যাওয়ার ভয় থেকে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে সেই ভয়টাই বেশি পাচ্ছিল। তিনি যাই হোক করে দুর্গা দেবীকে আটকে রাখার চেষ্টা করছিলেন। বিয়েতে শিউলিও উপস্থিত ছিল। সে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা শুনছিল। শিউলি সঙ্গে সঙ্গে অন্তরার রুমে যায় এবং বলে, অন্তরা, এসব কি হচ্ছেটা কি? এই লোকটা কে? গুন্ডা নিয়ে এসেছে কেন? এ তো বলছে তোকে বিয়ে করবে। তুই কি একে চিনিস? মেসোমশাইয়ের কাজের সূত্রে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। লোকটা খুব ডেঞ্জার, অনেক টাকা পয়সার মালিক, আর সেরকম খারাপ কাজের সঙ্গেও যুক্ত। এ বাবা, তাহলে তো খুবই সমস্যার ব্যাপার। আর তোর মাসি কি গন্ডগোল করেছে রে? পাত্রের মা বারবার 25 লক্ষ টাকার কথা বলছে, আর তোর মাসি তাকে বারবার চুপ করিয়ে দিচ্ছে। ব্যাপারটা খুবই পরিষ্কার। আন্টি মনে হচ্ছে পাত্রের মায়ের কাছ থেকে টাকা দাবি করেছে। মনে হচ্ছে বিয়েটা হলে তবেই আন্টি টাকাটা পাবে। ছি 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 ছি, তোর মাসি এরকম ধরনের মানুষ? তোকে বিক্রি করে টাকা নিচ্ছে, আর তুই তার জন্য এত কিছু ভেবে মরছিস? এবার তো নিজের কথা ভাব অন্তরা, এভাবে নিজের জীবনটাকে নষ্ট করিস না। শিউলি একেবারে ঠিক কথা বলেছে অন্তরা। এবারে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। তুমি তোমার বইপত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা তিনজনে এখান থেকে পালাবো। কি পালাবো? মানেটা কি? আমি এখন এভাবে কোথায় পালাবো? না না, এ কাজ আমি করতে পারবো না। ঠিক এমন সময় অজিত বাবু তার গুন্ডাদেরকে নিয়ে অন্তরার রুমের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। অন্তরা, তুই এখনো চিন্তা ভাবনা করছিস? এভাবে কি তুই নিজের গলায় দড়ি দিবি নাকি? প্লিজ অন্তরা, আমাদের কথা শোন। তোর সারা জীবন ভালো হয়ে যাবে, তোর স্বপ্ন পূরণ হবে। প্লিজ অন্তরা, আর অপেক্ষা করলে হবে না, চল আমরা বেরিয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আবার অজিত বাবু দরজায় ধাক্কা দেন। এদিকে অন্তরা এবং তার বাকি দুই বন্ধু জানালা টপকে বাইরে বেরিয়ে আসে এবং অন্ধকার পথে অদৃশ্য হয়ে যায়। অজিত বাবুর গুন্ডারা দরজা ভেঙে দেয় এবং দেখে ভেতরে কেউ নেই। তখন অজিত বাবু রেগে গিয়ে শর্মিষ্ঠা দেবীকে বলে, সমস্ত গন্ডগোলের মূলে এই মহিলা। এর জন্য অন্তরা আজকে আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেল, কিন্তু আমি এত সহজে অন্তরাকে যেতে দেব না। মণ্ডপে বসে থেকে থেকে দুর্গা দেবী বলে, মহেশ বাবা, উঠে পড়। এ বাড়িতে আমি তোর বিয়ে দিতে পারবো না। কথাই বলে যে মেয়েরা সুন্দরী হয় তাদের চরিত্র খারাপ হয়। এখন সেটা চোখে দেখে দিলাম। মা, তুমি এভাবে বলছো কেন? অন্তরা মোটেও এরকম মেয়ে না। ও সুন্দর কথাটা ঠিক, কিন্তু ওর চরিত্র একদম খারাপ না। ওই লোকটাই হলো শয়তান। দেখো না কেমন গুন্ডা নিয়ে এসে ভয় দেখিয়ে সমস্ত কিছু থামিয়ে দিয়েছে। বেচারিও তো ভয় পেয়ে ঘরের ভিতরে চলে গিয়েছে। ওর কি কোনো দোষ আছে? কার কি দোষ সেটা আমি জানি না, কিন্তু তুই বলতো আমাদেরই বা কি দোষ ছিল যে আমাদেরকে সবার সামনে এত অপমানিত হতে হলো? আমার ছেলে কি কোনো দিক থেকে কম নাকি? না আমাদের টাকা পয়সার অভাব রয়েছে, আর না মান সম্মানের। আমি তোর জন্য একটা ভদ্র বাড়িতে শান্ত মেয়ে দেখে সম্বন্ধ পাকা করব। এরকম অতি সুন্দরী আমি আর খুঁজতে যাব না। মা প্লিজ। আর কোনো কথা নয়, এবার চল। এ বাড়িতে আমি আর ফিরে তাকাবো না। ভালোই হলো বিয়ের আগে সব ব্যাপারে জানা হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পর এইসব ঝামেলা হলে তখন কিন্তু আরো ক্ষতি হতো। দুর্গা দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে বেশ কিছুক্ষণ যাওয়ার পর অন্তরা বলে, আমরা এভাবে রাতের অন্ধকারে বেরিয়ে এলাম, কিন্তু এখন কোথায় যাব? এখন অন্তত আমার বন্ধুর বাড়িতে চল। আজকে রাতটুকু ওখানে কাটিয়ে কাল ভোরের গাড়িতে শহরে চলে যাবি। ওখানে গিয়ে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবি। কিন্তু এত সব কিছু করার জন্য আমার কাছে তো টাকা পয়সা নেই। একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। অন্তরা, তুই টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করছিস? আমি আর শিশির দুজনে মিলে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি। 1 মাসের খরচও আমি দিয়ে দেব। তারপর তুই একটু ম্যানেজ করে কোনো একটা পার্ট টাইম জব দেখে নিস। একজন মানুষের খরচ তোলা এমন কোনো ব্যাপার নয়। শিউলি ঠিক বলেছ অন্তরা। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা দুজনে তোর সঙ্গে দেখা করতে যাব। বাকি কি হবে না হবে তখন দেখা যাবে। এখন তো তুই এই ঝামেলা থেকে বেরিয়ে আয়। ওদিকে দেব পঙ্কজের সঙ্গে বসে কফি খাচ্ছিল। দেবকে খুবই চিন্তিত মনে হচ্ছিল। তখনই পঙ্কজ বলে, তা বলে তুই বিয়েতে রাজি হয়ে যাবি? এত কিছু করে শেষ পর্যন্ত এই? আমি বিয়ের জন্য মন থেকে রাজি না, শুধুমাত্র বাড়ি থেকে বেরোনোর জন্যই হ্যাঁ বলেছি। না হলে তো বাবা মা আমাকে ঘরে বন্দি করে রেখেছিল, আর এভাবে আমি অন্তরাকে খুঁজেও পেতাম না। এটা অবশ্যই ঠিক। পঙ্কজ, আমরা ওদের এলাকার সমস্ত জায়গাটা খোঁজ করেছি, কিন্তু কোনোভাবেই ওকে খুঁজে পাচ্ছি না। আর কি আমি ওকে আর খুঁজেই পাবো না? তুই ভুলে গেছিস আমরা ওকে সমস্ত জায়গায় খুঁজিনি। একটা জায়গা বাদ পড়ে গেছে, ওদের কলেজ। আরে হ্যাঁ, তো এটা তো তুই একেবারে ঠিক কথা বলেছিস। আমি ওদের কলেজে অনুষ্ঠানে দেখেছি, আর আমার মাথায় একটুকু আইডিয়া এলো না। তাহলে আর দেরি নয়, সন্ধ্যাবেলাতেই আমরা বেরিয়ে পড়বো।
তারপর দেখা যাক কি হয়। দেব বাড়ি ফিরে যায় এবং ব্যাগপত্র গুছিয়ে বেরোনোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই সে দেখতে পায় তার মা রুবির সঙ্গে বসে বসে গল্প করছে। রুবি দেবকে দেখে বলে, হাই দেব, হাউ আর ইউ? এতক্ষণ আমি আন্টির সঙ্গে তোমার ব্যাপারেই কথা বলছিলাম। এখানে এসে বসো, আমরা একটু গল্প করি। অ্যাকচুয়ালি আমার একটু কাজ আছে, আমি পরে কখনো তোমার সঙ্গে কথা বলে নেব। এই বলে দেব সেখান থেকে চলে যায়। তখন রুবি বলে, আরে আন্টি, এর কি হলোটা কি? এভাবে চলে গেল কেন? আরে বাবা, আমার ছেলে খুবই লাজুক। ও তো আর তোমাদের মতো বিদেশে থাকে না। দেশের মানুষজন এরকমই হয়। আর তোমার মতো সুন্দরী মেয়েকে দেখে ছেলেরা তো একটু লজ্জা পাবেই। দ্যাটস ফাইন। দেব কি সবসময় এত অল্প কথা বলে আন্টি? আসলে তোমায় প্রথমবার দেখেছে তো, তাই ওভাবে চলে গেল। কয়েকদিন যাক, তারপর তুমি দেখবে আমার ছেলে কথাবার্তা বেশ ভালোই বলতে পারে। আচ্ছা, তোমার মা কেমন আছে? তাকেও তো একবার আসতে বলো, অনেকদিন হয়ে গেল ওনার সঙ্গে দেখা হয়নি। মা হয়তো কালকেই আপনার সঙ্গে দেখা করতে আসবে। আসলে আজকে আমরা ব্যাগপত্র সব ঠিকঠাক করতে ব্যস্ত ছিলাম। মা বলল তুই গিয়ে আগে দেখাটা করে আয়, আমি একটু ধাতস্থ হয়ে কাল যাব। আন্টি জানেন, আমি বিদেশ থেকে আপনার জন্য একটা ডায়মন্ড সেট এনেছি, ভেরি এক্সপেন্সিভ। দাঁড়ান, আমি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসছি। এরপর রুবি গাড়ি থেকে ব্যাগ নিয়ে আসে এবং মঞ্জু দেবীকে ডায়মন্ডের নেকলেসটা দেয়। এত দামি গিফট দেখে মঞ্জু দেবীর মনে আনন্দ আর ধরে না। তখনই রুবি বলে, জানেন তো আন্টি, এই নেকলেসটা আমার চয়েসে নেওয়া। কেমন হয়েছে বলুন তো? ও মা, তাই নাকি? এটা তো আমার মনের মতো হয়েছে, একেবারে ইউনিক। থ্যাংক ইউ ভেরি মাচ বৌমা। এরপর দেব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং পঙ্কজের সঙ্গে আবার অন্তরার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও দেব তার বাবা মাকে প্রমিস করেছিল যে তাদেরকে না বলে বাড়ি থেকে কোথাও যাবে না, কিন্তু অন্তরার খোঁজে সে আর কিছুই মনে রাখে না। এদিকে অন্তরা একটি ভালো কলেজে অ্যাডমিশন পেয়ে যায়। সে অ্যাডমিশন পাওয়ার 7 দিনের মধ্যে একটি রেস্টুরেন্টে চাকরিও পায়। 5 ঘন্টা কলেজ শেষ করে বাকি 6 ঘন্টা রেস্টুরেন্টে চাকরি করত। এরপর সারা রাত জেগে পড়াশোনা। এভাবেই তার দিন কাটে। পিজিতে তার কয়েকটি রুমমেট ছিল, তাদের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব হয়। অন্তরাকে এত পড়াশোনা করতে দেখে তার রুমমেট বলে, অন্তরা, তুই সারাদিন এত পরিশ্রম করিস আর রাতটুকু পড়েই কাটিয়ে দিস, তোর শরীরে তো একটু রেস্টের দরকার। এভাবে যদি অসুস্থ হয়ে পড়িস, এই কয়েকটা বছর আমার রেস্ট করার সময় নেই। আমার স্বপ্ন পূরণ হলে সেটাই আমার পরিশ্রমের মূল্য হবে। আর তাছাড়া রাত জেগে পড়তে আমার কিছু অসুবিধা হয় না। এমনিতেও আগেও সারাদিন বাড়ির কাজ করে, কলেজ করে আর রাত জেগেই পড়াশোনা করেছি। এখন তো সেই তুলনায় অনেক চাপ কম, আর কোনো অসুবিধাও হয় না। তোরা টেনশন করিস না, তোরা ঘুমিয়ে পড়। রুমমেটরা ঘুমিয়ে পড়লে অন্তরা একাই পড়তে থাকে। ওদিকে অন্তরার মাসি গভীর দুঃখ পান। একে তো চারিদিক থেকে সবাই তাকে দোষ দিচ্ছিল যে কিভাবে তার দোষে তার বোনঝি বাড়ি ছেড়ে চলে গেছে, অন্যদিকে 20 লাখ টাকা হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ আলাদা। এমন সময় রিঙ্কু দেবী তার সঙ্গে দেখা করতে আসেন। কি ব্যাপার শর্মিষ্ঠা, এভাবে হাত পা ছড়িয়ে বসে আছো যে? মেয়েটার কোনো খবর পেলে? ও কি খবর দেওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে? ও বাড়ি ছেড়ে গেল আর আমাকে ডুবিয়ে দিয়ে গেল। আরে বাবা, আর কিছুক্ষণ মুখ বুজে সহ্য করতে পারলো না? অন্তত আমার হাতে টাকাগুলো চলে আসতো, তারপর না হয় বাড়ি ছেড়ে চলে যেত। তুমি আমায় একটা কথা বলো তো, এই অজিত বাবুটা কে? কোথা থেকে উধাও হয়ে এত গন্ডগোল করলো সে? কে আবার? আমার চরম শত্রু। আমার পুরো প্ল্যানটাকে নষ্ট করে ফেললো। আমার স্বামীটা ভালো কোনো কাজ করে যেতে পারেনি, বরং 2-4টে গুন্ডা বন্ধু পুষে রেখে গেছে যেন তারা এসে আমাদের ক্ষতি করুক। যাই বলো, পুরো ব্যাপারটাই কিন্তু আমার মান সম্মান অনেকখানি নষ্ট হলো। হাজার হোক, আমি তোমার বোনজির সঙ্গে ওই ছেলের বিয়ে ঠিক করেছিলাম। আমাকে তো ওরা ফ্রড কেসে পুলিশের হাতে তুলে দেবে বলেছিল। কোনো রকমে আমি এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। আরে বাবা, আমি কি করে জানবো যে ভেতরে এত কিছু গন্ডগোল চলছে? আমায় ক্ষমা করে দাও। আমি যদি নিজেই জানতাম এত ঝামেলা, তাহলে আমি চুপি চুপি মন্দিরে ওদের বিয়ে দিতাম। এত লোকজন ডেকে এত কিছু করতামই না। সব হাত থেকে গেল। তো তোমার এত দুঃখ কেন? তোমার তো আর 20 লাখ টাকা হাত থেকে যায়নি। আসল কথা তো তোমাকে বলাই হয়নি। ছেলের মা আমাকেও 20 লাখ টাকা দেবে বলেছিল। সেজন্যই তো আমি এত তাড়াতাড়ি করে বিয়েটা করিয়ে দিতে চেয়েছিলাম। 10 লাখ টাকা আমি পেয়েও গিয়েছিলাম। কেসের ভয়ে সব টাকা ফেরত দিতে হয়েছে। শেষে কি বুড়ো বয়সে টাকা নিয়ে জেলের ঘানি টানবো? তো তুমি টাকার কথা তো আমাকে কই আগে বলনি। আমি যদি হাতে টাকা পেয়ে যেতাম, তারপর আমার আর চিন্তা ভাবনাই ছিল না।
টাকা নিয়ে আমি কবে জায়গা ছেড়ে চলে যেতাম। পুলিশ কেন, পুলিশের দাদু পর্যন্ত এলেও আমাকে খুঁজে পেত না। কিন্তু আমার হাতে তো টাকার আসার আগেই সবকিছু ঘটনা ঘটে গেল। তবে তুমি খুব বোকামো করলে জানো, সব টাকা নিজের কাছে রেখে হাঁদার মতো বসে থাকলে। কলেজে পৌঁছে দেব অন্তরার বন্ধু বান্ধবদের কাছ থেকে খোঁজ খবর নেয়। দেবকে ভালো করে দেখে শিউলি বলে, আরে আপনি তো কয়েক মাস আগে আমাদের কলেজে এসেছিলেন। আপনার বাবা একজন বড় বিজনেসম্যান, আপনারা আমাদের অতিথি ছিলেন। হ্যাঁ, তোমাকে দেখেছি, আমার মনে আছে। আরে মনে থাকবে না মানে? আপনি এত হ্যান্ডসাম যে আপনাকে একবার দেখলে কি ভোলা যায়? আমরা সবাই মিলে আপনার অটোগ্রাফ নিয়েছিলাম। অন্তরা তো তখন আমার পাশেই ছিল, কিন্তু ও আপনার অটোগ্রাফ নেয়নি। আপনি লক্ষ্য করেননি? না মানে আমার ওসব ঠিকই মনে আছে। আচ্ছা, তুমি কি আমাকে অন্তরার ঠিকানাটা দিতে পারবে? আমার খুব প্রয়োজন, প্লিজ। দেখুন মিস্টার, অন্তরা খুব বড় সমস্যায় আছে। এভাবে আমরা কাউকে ওর ঠিকানা দিয়ে ওকে আর সমস্যায় ফেলতে পারবো না। আপনার কি দরকার আপনি বলুন, আমরা ভেবে দেখবো কি করতে পারি না পারি। অ্যাকচুয়ালি আমার অফিসে একটা খুব বড় জবের অফার আছে, বাবা আমাকে এখানে পাঠিয়েছে, সেই জন্যই তো আপনাদের খবরটা নিতে এলাম। ওই জবটা পেয়ে গেলে লাইফ পুরো সেট হয়ে যাবে। এভাবেই দেব আসল সত্যি গোপন করে অন্তরার বন্ধু বান্ধবকে চাকরির কথা শুনিয়ে দেয়। তারাও দেখে যে এইভাবে চাকরি পেয়ে অন্তরা নিজের জীবনে দাঁড়াতে পারে। তাই শিশির তাকে ঠিকানা দিয়ে দেয় এবং শিউলি বলে, স্যার অন্তরার সঙ্গে দেখা হলে আপনি বলবেন যে আমরা ওকে অনেক মিস করছি। আর প্লিজ একটু লক্ষ্য রাখবেন যাতে করে ওর এই অ্যাড্রেসটা তৃতীয় কোনো ব্যক্তি না জানতে পারে। আপনি তো বুঝতেই পারছেন কতটা রিস্ক নিয়ে অন্তরা ওখানে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তোমরা ওসব নিয়ে টেনশন করো না, আমি তোমাদের বন্ধুর সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করব না। এই বলে দেব এবং পঙ্কজ তখনই অন্তরার খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে সেই রেস্টুরেন্টের কোণের দিকে একটি টেবিলে তারা দুজনে বসে পড়ে। সেদিন অন্তরার কলেজ থেকে রেস্টুরেন্টে আসতে একটু দেরি হয়েছিল। তখন রেস্টুরেন্টের মালিক জয়বাবু তাকে বলে, কি ব্যাপার অন্তরা, আজ তোমার এত দেরি হলো যে? দেখতে পাচ্ছ না কত কাস্টমার এসে গেছে? কে এমনিতেই অনেকগুলো কাস্টমার কামাই করেছে, তার উপর তুমি আবার দেরি করে এলে। এইভাবে চললে আমি কি করে সামলাবো? সরি স্যার, আসলে আজকে একটা স্পেশাল ক্লাস ছিল, সেজন্য আধ ঘন্টা লেট হয়ে গেছে। তোমার যদি অসুবিধা থাকে তুমি কাজ ছেড়ে দিতে পারো। রোজ রোজ এইভাবে অজুহাত দিও না তো। এখন তাড়াতাড়ি যাও, দেখো কাস্টমাররা কি চাইছে। এরপর অন্তরা তার কাজে চলে যায়। সে বাকি সময়টুকু খুব মন দিয়ে তার কাজ করে। তাকে এভাবে পরিশ্রম করতে দেখে দেব বলে, পঙ্কজ, ওকে একবার দেখ কতই না পরিশ্রম করে। ও তো এইমাত্র কলেজ থেকে এলো, আসা মাত্রই আবার কাজ লেগে পড়েছে। কেন এত কষ্ট করছে? তুই ওর বন্ধুর কাছ থেকে তো সবটাই শুনেছিস, ও কেন এত পরিশ্রম করছে তা তুই তো ভালো করে জানিস। হ্যাঁ, সবই তো জানি। আমার খুব খারাপ লাগছে রে। এখানের কাজ আর কতক্ষণে শেষ হবে কে জানে। একবার কি ওর কাছে গিয়ে কথা বলবো? আরে না না, এরকম বলেও করিস না। তুই দেখতে পাচ্ছিস না ওর মালিকটা কিভাবে ওকে ধমক দিচ্ছে। একে তো ও দেরি করে এসেছে, তার উপর তুই যদি ওর সঙ্গে গিয়ে গল্প করতে বসিস তাহলে মালিক মনে হয় ওকে বার করে দেবে। তুই মনে হয় ওকে প্রবলেমে ফেলতে চাস না নিশ্চয়ই। তুই ঠিক বলেছিস। আর কিছুক্ষণ করে নিক, ওর কাজ শেষ হয়ে গেলে তারপরে ওর সঙ্গে গিয়ে দেখা করব। সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে অন্তরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। পঙ্কজ এবং দেব তার পেছন পেছন আসে এবং দেব অন্তরাকে ডেকে বলে, হ্যালো অন্তরা, শুনতে পাচ্ছ অন্তরা? আরে তুমি তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি বলেছিলে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? আমি কেন শুধু শুধু তোমার সঙ্গে দেখা করতে যাব? আচ্ছা তুমি কি পাগল নাকি? এত দূর থেকে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু কেন? কেন এসেছি সেটা তুমি বুঝতে পারছো না অন্তরা? আমি তোমার জন্য এসেছি, তোমাকে নিজের মনের কথা বলবো বলে এসেছি। আমি তো সেটাই জানতে চাইছি, যেটা বলার আছে পরিষ্কার করে বলো। আমায় পিজিতে ফিরে যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। অন্তরা, আমরা কি একটু কথা বলতে পারি? মানে তোমাকে আমার মনের কথাগুলো বলা দরকার। আমি তোমাকে যখন থেকে কলেজে দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। রাত দিন শুধু তোমাকেই দেখি। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না অন্তরা। এসব তুমি কি বলছো? তুমি আমাকে কতটা চেনো বলো তো? দেখো, ভালো করে একটা কথা শুনে রাখো। তোমার সাথে কোনো রকমের কথা বলার বা তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। শুধু শুধু তুমি এত দূরে এসেছো, তোমার কথাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। রুমে বসে বসে অন্তরা আনমনা হয়ে দেবের কথা চিন্তা করছিল। ঠিক তখনই তার রুমমেট সেখানে আসে এবং তাকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হলো অন্তরা, এভাবে বসে বসে কি চিন্তা করছিস?
কই কিছু না তো, আমি তো কলেজের কথা ভাবছিলাম, সামনে পরীক্ষা আছে তো। তাই নাকি? শুধু কলেজের কথা নাকি ওই ছেলেটার কথা? কি তুই দেবকে দেখেছিস? তুই এসব জানলি কি করে? আরে বাবা, আমি তোর বান্ধবী, তোর রুমমেট, তোর সঙ্গে সারাক্ষণ থাকছি, তোর মনের কথা বুঝবো না? এই ঠাট্টা করিস না তো, সত্যি সত্যি বল, দেব কি তোকে কিছু বলেছে? আরে না না, ও আমায় কিছুই বলেনি। আসলে আমি তোদেরকে কথা বলতে দেখেছি, আমি কিছুটা দূরেই দাঁড়িয়েছিলাম। যাই বলিস কিন্তু ছেলেটা খুবই হ্যান্ডসাম, আর ওর কথা শুনে মনে হচ্ছিল ও সত্যি সত্যি তোকে ভালোবাসে। জানি না রে, এসব আমি কিচ্ছু জানি না। আমার কাছে এখন এসব একটা বোঝার মতো। আমি নিজের বোঝাই বইতে পারছি না, আর অন্যের বোঝা কি করে বইবো বলতো? দেখ অন্তরা, আমি তোকে কোনো রকমের প্রেশার দিচ্ছি না, তবে আমার মনে হয় ছেলেটা সত্যি সত্যি তোকে মন থেকেই ভালোবাসে। তুইও নিজের কথাটা একটু চিন্তা কর। এত ভালোবাসার মানুষ কিন্তু ভাগ্যে জোটা খুব কষ্টকর ব্যাপার। দেখ, শুধুমাত্র তোকে প্রপোজ করার জন্য ও কিন্তু অত দূর থেকে এসেছে। আজকালকার যুগে একটা সাধারণ মেয়ের জন্য এত কিছু কিন্তু কেউ করে না। সেটাই তো আমার ভয়, আমি যে খুব সাধারণ, আর আমি চাই না আমার জন্য ও নিজের জীবনটাকে নষ্ট করুক। ও তো আমার থেকে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তাহলে তুই কি কোনো অংশে কম নাকি? এত সুন্দরী আর ইন্টেলিজেন্ট মেয়ে পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। নিজেকে কখনো কম মনে করবি না। আচ্ছা, এতক্ষণ তো তুই আমাকে বলছিলিস যে আমার মতো মেয়ের এরকম ছেলের প্রস্তাব নাকি খুব ভাগ্যের ব্যাপার, আর এক্ষুনি তুই পাল্টে গেলি। না রে বন্ধু, সত্যি তোর ভাগ্য খুব ভালো। এই সুযোগ হাতছাড়া করিস না। যদি সত্যি মনে হয় ও তোকে ভালোবাসে, তাহলে ওর হাতটা শক্ত করে ধরে নে। এভাবে ভালোবাসাকে ছেড়ে যেতে দিস না। তুই আমার পরিস্থিতি বুঝবি না নিধি, আমার পক্ষে এসব কিছু মেনে নেওয়া এত সহজ নয়। আমি সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এসেছি, এত সুখ আমার সইবে না রে। আমি যেমন আছি তেমনই ভালো। পরের দিন যখন অন্তরা কলেজের জন্য বেরোই, তখন রাস্তায় সে দেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে দেব বলে, অন্তরা, অন্তরা দাঁড়াও। তুমি জানো না আমি অত দূর থেকে তোমার একটা উত্তরের জন্য এখানে এসেছি? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তো বলেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি প্লিজ আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। দেব, তুমি জানো আমি একটা সাধারণ মেয়ে, আমার মাথায় অনেক দায়িত্ব রয়েছে, আমার অনেক স্বপ্ন রয়েছে, সেগুলো আমাকে পূরণ করতে হবে। এভাবে আমি কিছুই করতে পারবো না। কেন করতে পারবে না অন্তরা? আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে সবকিছু করে নেব। তুমি জানো বাড়িতে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তুমি বিয়ে করে নাও দেব, তোমার বাবা মার তোমার জন্য অনেক স্বপ্ন আছে। তারা তোমার বিয়ে স্বপ্নের পরীর মতো একটা মেয়ের সাথে দেবে। আর আমি একজন সাধারণ মেয়ে, একটা রেস্টুরেন্টের ওয়েটার, যে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা চালাচ্ছে। সে তোমার বাবা মার পছন্দ নয় দেব, কখনো হতে পারে না। এসব কথার কোনো মূল্য নেই অন্তরা। আমার মনে যাকে চাই আমি তাকে নিয়ে সংসার সাজাবো। বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করা আমার সম্ভব না। শুধু শুধু অন্যের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দেবো? প্লিজ দেব, আমার কাছে এসব কথার কোনো মূল্য নেই। তুমি আমাকে এসব বোঝাতে এসো না, আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই বলে অন্তরা সেখান থেকে চলে যায়। দেবকে সান্ত্বনা দিয়ে পঙ্কজ বলে, একটু ধৈর্য ধর বন্ধু, সবকিছু এত তাড়াতাড়ি করলে চলে নাকি? মেয়েটা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে রে, তুই বুঝতে পারছিস? ওর পক্ষে সবকিছু মেনে নেওয়া অত সহজ না। একা একা নিজের জীবনের লড়াই লড়ে যাচ্ছে, আমি তো শুধু ওর সাথ দিতে চাই। তুই একটু সময় নে, আর ওকেও ওর মতো ছেড়ে দে। কিছুটা সময় যাক, ধীরে ধীরে ও সমস্ত কিছু বুঝে যাবে। তুই ঠিক বলেছিস। এদিকে দেবের বাবা অনিমেষ বাপু মঞ্জু দেবীকে বলেন, ছেলেটার ব্যাপার কি বলো তো? ও তো বলেছিল কোথাও যাবে না, আজ হঠাৎ 3 দিন ধরে কোথায় উধাও হয়ে গেল। কোথায় গেছে কিছু বলে গেছে? আমাকে তো কিছুই বলেনি, শুধু একটা মেসেজ করে বলেছে বন্ধুদের সঙ্গে আছে। আর শোনো, তুমি কিন্তু এইবারে আর ওকে কিছুই বলবে না। অনেক কষ্ট করে ওকে আমি বিয়ে করতে রাজি করিয়েছি, এবার কিন্তু ঘাঁটালে ও আবার জেদ ধরবে। আরে না না, সেটা আমি জানি। বিয়ে হতে আর কটা দিন বাকি আছে। এই কটা দিন বন্ধুদের সঙ্গে একটু ঘুরে বেরিয়ে নিক, তারপরে তো এমনিতেই অফিসার বাড়ি। অজিত বাবু তার চেলাদের মধ্যে একজনকে ফোন করে বলেন, কি ব্যাপার লক্ষণ, এতদিন হয়ে গেল, মেয়েটার কোনো খবর পাসনি? তোদেরকে আমি শুধু শুধু এতগুলো টাকা দিয়ে কাজে লাগিয়েছি, এবারে যদি কোনো ভালো খবর না আসে তাহলে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক এমন সময় শর্মিষ্ঠা দেবী তার কাছে আসেন এবং বলেন, অজিত, সত্যি সত্যি বলো, তুমি অন্তরাকে কোথায় লুকিয়ে রেখেছো? আজ এত দিন হয়ে গেল ও বাড়ি থেকে পালিয়েছে। আমি নিশ্চিত তুমি ওকে কোথাও না কোথাও থেকে ধরে ঠিক নিয়ে এসে রেখেছো। অজিত, তুমি একবার আমাকে ওর সাথে দেখা করতে দাও। ও, তাহলে তুমি তোমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছো? এত ভালোবাসা নাকি মেয়ের জন্য? হবে না কেন, ও আমার একমাত্র ভরসা ছিল। হা হা হা, ভরসা নাকি না টাকা উপার্জন করে একটা মুরগি? তুমি তো ওকে বিক্রি করে দিয়ে এতগুলো টাকা পাচ্ছিলে।
আমি তো শুনলাম ছেলেটা নাকি একেবারে মূর্খ ছিল। একটা শিক্ষিত মেয়েকে মূর্খ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে 25 লাখ টাকা পাওয়াটা চারটিখানি ব্যাপার না। বেশ ভালো দাও ফেলেছিলে বলো। এসব মিথ্যে। আমি কোনো টাকা পয়সার জন্য ওর বিয়ে দিতে চাইছিলাম না, ওর ভবিষ্যতের জন্য দিচ্ছিলাম। তুমি এসে সবকিছু নষ্ট করে দিয়েছো। এখন আবার মেয়েটাকে লুকিয়ে দিয়ে আরো বড় বেশি ভুল করছো অজিত। আমি তোমায় বারবার বলছি, একবার আমাকে ওর সাথে দেখা করতে দাও। এ নিশ্চয়ই ভেবেছে যে এর পুঁজি আমার কবলে আছে। ভালোই হয়েছে, একে একটু হাতে রাখা যাবে। হ্যাঁ, তোমার মেয়ে আমার কাছেই আছে, কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে না। ও আর তোমার মুখও দেখতে চায় না, তাই আমি তোমাদের সঙ্গে দেখা করাতে পারবো না। এটা তুমি ঠিক করছো না অজিত। মেয়েটা ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। আমি ওর মাসি নয়, ওর মা। আমি মায়ের মতো করে ওকে মানুষ করেছি। তুমি কেন এসব করছো সবই আমি জানি, তবে এখন আমি ওর সঙ্গে তোমাকে দেখা করাতে পারবো না। তুমি এখন বাড়ি যাও, আমার অনেক কাজ আছে। এদিকে দেব প্রায় প্রত্যেক দিন অন্তরার কলেজে গিয়ে তার জন্য অপেক্ষা করত। কলেজ শেষ হলে তার রেস্টুরেন্টে যেত। সে মন দিয়ে অন্তরাকে লক্ষ্য করত এবং তার কাজ ও পরিশ্রম দেখে মুগ্ধ হতো। সে কখনোই তাকে বিরক্ত করত না বা তার সাথে কথা বলার চেষ্টা করত না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রেস্টুরেন্টের কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। রাত্রিবেলা অন্তরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল। এমন সময় দুটো ছেলে বাইক নিয়ে তার সামনে এসে পড়ে এবং তাকে দেখে বলে, কি ব্যাপার সুন্দরী, এত রাত্রে একা একা কোথায় যাও? আমাদেরকেও একটু সঙ্গে নিয়ে চলো। তোমার মতো সঙ্গী হলে তো আমাদের সময়টা ভালোই কেটে যাবে। চুপ করো তোমরা। তোমরা কে? আর শুধু শুধু কেন আমার পথ আটকে দাঁড়িয়েছো? আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। আরে বাবা, বাড়ি নিয়ে যাবো, চলে এসো, বাইকে বসে পড়ো। তোমাকে আগে লং ড্রাইভে নিয়ে যাই, তারপর না হলে তোমাকে বাড়িতে ছেড়ে দেবো। গুন্ডা বদমাইশ কোথাকারের, সরে যা, সরে যা বলছি। ঠিক এমন সময় পঙ্কজ এবং দেব সেখানে এসে উপস্থিত হয় এবং দেব বলে, এই তোর তো সাহস কম না? ওকে এক্ষুনি ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরে বাবা, কোথায় থেকে আবার হিরো এসে ছুটে গেল রে? যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমাদের মাঝখানে আসার চেষ্টা করিস না। তোকে একবার বললে তোর কানে কথা যায় না? বললাম তো তোকে ছেড়ে দে। ছাড়বো না, কি করবি? এমন সময় পঙ্কজ এবং দেব দুজনে প্রচন্ড আক্রোশের সঙ্গে ওই দুটো ছেলেকে আঘাত করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট হয়। ছেলে দুটো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্তরা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। এই সবকিছু তার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। দেব অন্তরার কাছে যায় এবং তাকে বলে, অন্তরা, তুমি ঠিক আছো তো? ওরা সবাই চলে গিয়েছে। আমার খুব ভয় লাগছে, আমি বাড়ি যাব। ভয় পেও না, আমি আছি তো। তোমায় আমি বলেছিলাম না, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, কখনোই তোমার কিছু ক্ষতি হতে দেব না। এরপর দেব এবং পঙ্কজ অন্তরাকে তার পিজির সামনে নামিয়ে দেয়। সেই রাতে অন্তরা ভালোভাবে ঘুমাতে পারে না। ধীরে ধীরে কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়। অন্তরা তার কলেজের পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। এমন সময় সে দেখে হাতে একটি ফুলের তোড়া নিয়ে তার জন্য অপেক্ষা করছে দেব। অন্তরাকে দেখে দেব হাসি মুখে এগিয়ে আসে আর ফুলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, অন্তরা, এটা তোমার জন্য। আশা করি আজকের পরীক্ষাটা তোমার ভালোই হয়েছে। হ্যাঁ দেব, পরীক্ষাটা সত্যি খুব ভালো হয়েছে। তুমি এভাবে কলেজে আর এভাবে ফুল দিচ্ছ, কেউ কিছু মনে করবে দেব। প্লিজ এসব করো না। অন্তরা, তুমি কি এখনো বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কে কি মনে করবে তা নিয়ে আমার কোনো যায় আসে না। আমি তো শুধু তোমার মনের কথা জানতে এসেছি। তোমার মনে কি আমার জন্য একটুকু ফিলিংস নেই? একবারের জন্য মনে হয় না আমি তোমাকে কতটা পছন্দ করি? দেবের কথা এবার অন্তরা আর ফেলতে পারে না। আসলে সেও মনে মনে দেবকে অনেক পছন্দ করে ফেলেছিল। সে বলে, দেব, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, আর কিচ্ছু করার নেই। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে, কিন্তু আমার মন মানতে রাজিই নয়। আমার মনের কাছে আমি হেরে গেছি দেব, তুমি জিতে গেছো। তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় দেবের বাবা অনিমেষ বাবু তাকে ফোন করেন। হ্যালো বাবা। হ্যালো, আমি তোমার বাবা। তুমি আমাদেরকে না বলে বাড়ি থেকে বেরোবে না। আজ এতগুলো দিন হয়ে গেল, তোমার বন্ধুদের সঙ্গে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো? কথা দিয়েও কথা রাখতে পারলে না। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি একটু সমস্যার মধ্যে আছি। বাড়ি ফিরে গিয়ে আমি তোমাকে সমস্ত কিছু বলবো। সমস্যার মধ্যে আছি মানে? আবার কারোর সঙ্গে ঝগড়া মারপিট করেছো নাকি? ওই বন্ধুগুলোর সঙ্গ ছাড়ো, ওরা নিজেরাই উচ্ছন্নে গেছে আর তোমাকেও নিয়ে যাবে। বাবা, এখানে আমি শুধু বন্ধুদের জন্য আসিনি, এখানে আমি এসেছি অন্তরার জন্য। অন্তরা? কে অন্তরা? আগে তো কখনো এ নাম শুনিনি। অন্তরাকে আমি ভালোবাসি, আমি ওকে আমার জীবন সঙ্গী করতে চাই বাবা। এসব তুই কি বলছিস? তুই তো জানিস তোর বিয়ে রুবির সঙ্গে ঠিক হয়ে গিয়েছে, আবার তুই অন্য কথা আনছিস।
ওরা সবাই মিলে বিয়ের ডেটও ঠিক করে গেছে, তুই এখন এসব কথা বলছিস? আমি চাপে পড়ে বিয়ের জন্য রাজি হয়েছিলাম বাবা। আমি অন্তরকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি ওদেরকে বারণ করে দাও। বারণ করে দাও বললেই হবে? পরশু দিনে আমি ওর বাবার সঙ্গে একটা বিজনেস ডিল ফাইনাল করেছি, তাহলে আমি এখন যদি বিয়েটা ভেঙে দিই তাহলে আমাদের বিজনেসটা কত লস যাবে জানিস? দেখো বাবা, তোমার কাছে তোমার ছেলের ভালোবাসাটা আগে নাকি না তোমার বিজনেস? আমি আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন আমি নিজেই নিতে চাই বাবা। আমাকে এখানে তুমি একেবারে বাধা দেবে না। এসব তুই কি বলছিস? আমার তো মাথায় কিছুই আসছে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তারপরে সমস্ত কথা হবে। হ্যাঁ বাবা, আমি শিগগিরই ফিরবো। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এই বলে দেব ফোন রেখে দেয়। তখন অন্তরা বলে, দেব এবার কি হবে? বাড়িতে সকলে আমার বিয়ের জন্য অস্থির হয়ে পড়েছে। এদিকে আবার রুবির বাবা মাও বাড়িতে আসছে। সব হওয়ার আগে না আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। তোমার কলেজ এখন কতদিনের জন্য ছুটি আছে? এখন আপাতত 1.5 মাস ছুটি। ঠিক আছে, আমি কালকেই টিকিট করে নিচ্ছি। তুমি ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখবে, আমি তোমাকে সময় করে নিয়ে যাব। পরের দিন যথাসময়ে তারা বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে অন্তরা বলে, দেব আমার কিন্তু খুব ভয় করছে। ওখানে গিয়ে কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারছি না। ভয় পেও না অন্তরা, একবার যখন আমার হাত ধরেছো তখন সাহস করে আগিয়ে চলো। দেখবে প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে সঙ্গে পাবে। হ্যাঁ দেব, আমি যখন একবার তোমার হাত ধরেছি তখন আর কিছুতেই ছেড়ে যেতে দেব না। সব রকম পরিস্থিতি আমরা দুজনে মিলেই সামলে নেব। দেব, তোমায় আর একটা কথা বলা হয়নি। যেদিন আমি মাসির বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম সেদিন আমার বিয়ে ভাঙার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল তুমি আমাকে বিনা দ্বিধায় বলতে পারো। বিশ্বাস করো, সেরকম কিছু হলে আমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান বের করব। আসলে দেব, একটা লোক আছে, তার নাম অজিত। মেসোমশাই একবার তার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন। তারপর থেকেই মেসোমশাইয়ের সঙ্গে তার পরিচয় আছে। তবে লোকটা না খুবই খারাপ। ও আমাকে প্রায়ই বিরক্ত করত, বারবার বিয়ের প্রস্তাব দিত। প্রথম দিকে আমি লোকটাকে খুব এড়িয়ে চলি, কিন্তু শেষের দিকে যখন সমস্যা অনেক বেড়ে যায় তখন খুব ভয় পেতে শুরু করেছিলাম আমি। তারপর কি হলো? একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন ও আমার পথ আটকে আমাকে বিরক্ত করা শুরু করে আর বিয়ের প্রস্তাব দেয়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমি এই বিষয় নিয়ে পরে ভাববো। ব্যাস, ও এটা কি হ্যাঁ মনে করে নিয়েছিল। তারপর থেকে ও বাড়িতে বারবার ফোন করে আর বলে, পুলিশের হাতে একবার তুলে দিলে না, কয়েকদিন হাজত আর লাঠি খেয়ে পুরো সোজা হয়ে যাবে। তুমি এসব নিয়ে একেবারে টেনশন করো না। এত বড় সমস্যা যখন আমরা সামলে নিয়েছি তখন ছোটখাটো বিষয়গুলো আমরা সামলে নেব। দেবের কথা শুনে অন্তরা অনেকটাই ভরসা পায়। বাড়ি ফিরে এসে দেব দেখে বাড়িতে রুবি, তার মা প্রিয়া দেবী এবং বাবা অনিকেত বাবু ও দেবের পরিবার সবাই মিলে বসে আছে। তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। হলো অন্তরা, আমি আর অন্তরা একে অপরকে ভালোবাসি। আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই মা। তুমি এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? আর এভাবে হুটহাট করে ভালোবাসি বললেই তো হয় না। তুমি তো জানো রুবির সঙ্গে তো মঞ্জু, তোমার ছেলে এসব কি কথা বলছে? তুমি তো এতদিন বলতে যে দেব নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু ও তো আলাদাই কথা বলছে। তুমি একটু শান্ত হও প্রিয়া, আমি ওর সাথে কথা বলছি। ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিক আছে মা, তোমরা বোঝার চেষ্টা করো। এসব কোনো বিজনেস ডিল না। আমার মনটাকে নিয়ে তোমরা কখনোই বিজনেস ডিল করতে পারো না। আমি শুধু অন্তরাকেই চাই, তাই আমার উপরে আর কোনো জোর করো না। রুবি প্লিজ, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। যদি আমি তোমাকে বিয়েও করি তাও আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমি একমাত্র অন্তরাকেই ভালোবাসি। এবারে বলো, তুমি এইরকম একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে পারবে যে শুধু তোমার নামেই স্বামী? হ্যাঁ দেব, আমি তোমার সমস্যা বুঝতে পারছি আর তোমার ভালোবাসার মর্যাদাও দিচ্ছি। না, আমি দেবের সাথে বিয়ে করব না। ওকে ওর মতো থাকতে দাও। আমরা ভালো বন্ধু, এটাই আমার কাছে যথেষ্ট। এভাবেই রুবি তার মাকে বোঝায় এবং কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। অনিমেষবাবু দেবের কাছে এগিয়ে এসে বলেন, তুই আমাদেরকে দিনকে দিন অবাক করে দিচ্ছিস। আমি তোর পছন্দের বিরুদ্ধে যাব না, তবে আজ থেকে তোকে সমস্ত কিছু সামলে নিতে হবে। বল, রাজি আছিস? অনিমেষবাবুর কথা শুনে দেব খুবই খুশি হয়ে যায়। মঞ্জু দেবীও অনেকটা স্বাভাবিক হয়ে আসেন। তিনি অন্তরার দিকে ভালো করে লক্ষ্য করে বলেন,
তবে যাই বলো, আমার ছেলের পছন্দ কিন্তু অনেক ভালো। মেয়েটা কত মিষ্টি দেখো। এই মেয়ে, তুমি কি পড়াশোনা করছো নাকি ছেড়ে দিয়েছো? তুমি যদি বিয়ের পরে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে আমরা এখানের কোনো কলেজে ভর্তি করে দিতে পারি। আন্টি, আমি মেডিকেল স্টুডেন্ট। আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছি। ও বাবা, তাই নাকি? এ তো দেখছি কোনো সাধারণ মেয়ে নয়, একেবারে ডাক্তার। জানো, অন্তরা এবছরে কলেজে টপ হয়েছে। ও পড়াশোনা খুবই ভালো। যাক, তাহলে আর কোনো চিন্তা নেই। ছেলে তাহলে ভালোই জীবনসঙ্গিনী পছন্দ করেছে। মঞ্জু দেবীর কথায় সবাই হেসে ফেলে। এদিকে অজিত বাবুর একজন গুন্ডা তাকে ফোন করে। হ্যালো বস, অন্তরার খবর পাওয়া গেছে। এখানে দেব নামে একটা ছেলের সঙ্গে বাড়িতে এসেছে। দেব? কে দেব? মনে হচ্ছে তো ওর বয়ফ্রেন্ড, আর হয়তো কিছুদিন পরে বিয়েও হবে। কি? আমি তো ভেবেছিলাম অন্তরা একা পালিয়েছে। ও যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে তা তো আমি জানতাম না। আমায় টকিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে। এ আমি কখনোই হতে দেব না। তাড়াতাড়ি আমাকে ঠিকানাটা পাঠা, আমি আজকে ওখানে যাব। ফোন রাখার পর অজিত বাবু আর স্থির হয়ে বসে থাকতে পারে না। পরের দিন দেবের পরিবারের সঙ্গে অন্তরা গল্প করছিল। বিয়ের মেনু, ম্যারেজ হল, জামা কাপড়, খাওয়া দাওয়া সবকিছু নিয়েই আলোচনা চলছিল। অন্তরাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল। এমন সময় কলিং বেল বাজে। দেব গিয়ে দরজা খোলে এবং দেখে সামনে অজিত বাবু দাঁড়িয়ে। অন্তরা, তুমি কোথায়? বেরিয়ে এসো। অজিত বাবুর গলা শুনে অন্তরা ভয় পেয়ে মঞ্জু দেবীর পেছনে লুকিয়ে যায়। এই মেয়ে আমাকে ঠকিয়ে এখানে চলে এসেছে। ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে বিয়ে করবে, আর বাড়ি থেকে পালিয়ে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ওকে আমি বিয়ে করব, ওকে আমি এখন নিতে এসেছি। খবরদার বলছি, যদি আর একবার এরকম কথা বলেছো তাহলে ভালো হবে না কিন্তু। তোমার সাহস কি করে হয় নিজের এই নোংরা মুখে অন্তরার নাম নেওয়ার? তুমি জানো না অন্তরা এ বাড়ির বউ আর আমার হবু স্ত্রী। ওকে ডেকে দাও বলছি। ওকে না নিয়ে আমি এখান থেকে যাব না। এই বুড়ো লোক, অন্তরা তো তোমার মেয়ের বয়সী হবে। কোন লজ্জায় তুমি ওকে বিয়ে করতে চাইছোটা শুনি? এতদিন বিয়ে হলে ওর মতো একটা বিয়ে হয়ে যেত তোমার। মুখ সামলে কথা বলুন। আমি অন্তরকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। তোর সাহস তো কম না? তুই আমার মাকে বলছিস মুখ সামলে কথা বলতে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। শুনতে পাচ্ছ না তুমি আমার ছেলে কি বলছে? চুপ করে এখান থেকে চলে যাও, না হলে এক্ষুনি পুলিশ ডেকে না তোমাকে ভালো মতো শাস্তির ব্যবস্থা করব। অজিত বাবুকে এত ভয় দেখানো হলেও তিনি সেখান থেকে যান না। এদিকে অনিমেষ বাবু প্রথমেই পুলিশকে খবর দিয়ে দিয়েছিলেন। অজিত বাবু তার গুন্ডাকে ডেকে অন্তরাকে জোর করে সেই বাড়ি থেকে বের করতে যায়। ঠিক তখনই পুলিশ দলবল নিয়ে সেখানে এসে হাজির হয় এবং তার দলবল সহ তাকে ধরে নিয়ে যায়। এসব ঘটনাতে অন্তরা খুব ভয় পেয়ে গিয়েছিল। সে এক কোণে বসে ঠকঠক করে কাঁপছিল। তাকে দেখে মঞ্জু দেবী এবং বাকিরা সেখানে এগিয়ে যায়। অন্তরা, মা ভয় পেও না। দেখো, পুলিশ গুন্ডাদেরকে ধরে নিয়ে গেছে। আর ভয় নেই, ও আর তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই আছি তো মা তোমার সাথে। হ্যাঁ অন্তরা, তুমি আর ভয় পেও না। এবার থেকে নতুন জীবনের জন্য শুধুমাত্র স্বপ্ন দেখো, আর আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করব। এভাবেই দেব এবং তার পুরো পরিবার অন্তরাকে সাহস এবং সান্ত্বনা দেয়। এক সপ্তাহ পরে অনেক ধুমধাম করে দেব এবং অন্তরার বিয়ে হয়ে যায়। বিয়েতে অন্তরার বন্ধু বান্ধব সহ তার মাসিও উপস্থিত ছিলেন। এরপর কয়েক বছর কেটে যায়। আজ অন্তরা তার ফাইনালের ডিগ্রি নিয়ে পাশ করে বেরিয়েছে। সে যেমন খুশি তার পরিবার ততটাই খুশি ছিল। তার জীবনের এত বড় স্বপ্ন পূরণ হয়েছে। এদিকে দেব তার বাবার ব্যবসা প্রায় পুরোটাই সামলে উঠেছে। অন্তরা দেবের কাছে গিয়ে বলে, দেব, আজ আমি যা কিছু হয়েছি সবকিছুতে তোমার সব থেকে বড় অবদান রয়েছে। এটা সত্যি কথা না অন্তরা? আমি যদি তোমার জীবনে নাও আসতাম, তুমি সম্মানের সঙ্গে ডাক্তারি পাস করতে, আমার পুরো বিশ্বাস। তবে একটা কথা সত্যি, আজকে আমি যতটুকু উন্নতি করেছি এ সমস্তটাই তোমারই ক্রেডিট। তুমি আমার জীবনে আসার পর আমি বিজনেসে পুরোভাবে ইনভলভ করতে পারলাম। দেব, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই। একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, কিন্তু তোমাকে বলতে সাহস হচ্ছে না। এ কি অন্তরা, তুমি শুধু শুধু কেন এত সংকোচ করছো? তুমি বলো, তোমার মনের সমস্ত ইচ্ছা আমি মেনে নেব। তুমি জানো দেব, আমি ছোটবেলা থেকেই পাহাড়ি অঞ্চলের মানুষ। আমাদের গ্রামে ভালো হাসপাতাল নেই। ওখানে রোগীরা বিনা চিকিৎসায় মারা যায়। আমার বাবা মাও বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলাম ওখানে আমি একটা বড় হাসপাতাল খুলবো আর সমস্ত মানুষের চিকিৎসা করাবো, যাতে করে কেউ এভাবে বিনা চিকিৎসায় প্রাণ না হারায়। আমি জানি শুধুমাত্র তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন না, ডাক্তার হওয়ার পিছনে অনেক বড় বলিদানও আছে।
তুমি যদি চাও তোমার ডাক্তার জীবন গ্রাম থেকে শুরু করতে পারো, আমি নাহলে বাবাকে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে ওখানে যাব। তোমার হাসপাতালের জন্য একটা লোকেশন ঠিক করে আর্কিটেক্টকে দিয়ে একটা ড্রয়িং বানাতে হবে। তোমার স্বপ্নের হাসপাতাল আমি বানাবো, এটা আমার তরফ থেকে একটা গিফট। দেবের কথা শুনে অন্তরার চোখে জল চলে আসে। সে স্বপ্নেও ভাবেনি যে তার স্বপ্ন এভাবে পূরণ করার জন্য কেউ তার জীবনে আসবে। দেখতে দেখতে 2 বছরের মধ্যেই অন্তরার স্বপ্নের হাসপাতাল তৈরি হয়ে যায়। সেই হাসপাতালে অন্তরা ছাড়াও প্রায় 12 জন ডাক্তার নিযুক্ত করা হয়। শিউলি, শিশির এবং মেধাও তার সঙ্গে যোগদান করে। অন্তরা তাদের মধ্যে হেড থাকে। দেব প্রতি সপ্তাহে সেখানে এসে হসপিটালে ভিজিট করে যেত। দেখতে দেখতে অন্তরার এই নিষ্ঠা এবং পরিশ্রমের খবর চারিদিকে ছড়িয়ে যায়। বিভিন্ন কাগজপত্র এবং নিউজ চ্যানেলে তার এই হাসপাতাল এবং অভিনব চিকিৎসার পদ্ধতি নিয়ে অনেক সুনাম ছড়ায়। এভাবেই অন্তরা তার এতদিনকার স্বপ্ন পূরণ করে। বন্ধুরা, আজকের আমাদের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।